খালাতো বোনের বিয়েতে বউযাত্রী হয়ে এসে এখন নিজেই বউ হয়ে বসে রয়েছি। এখনো যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। একটি মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। অবশ্য জোরপূর্বক কথাটি সম্পূর্ণরূপে ভুল। তারা মোটেই আমাকে জোর করেনি, করেছে ইমোশনাল ব্ল্যাকমেইল। কথাটা ভাবতেই হৃদয়ের অন্তঃস্থলে তিতকুটে অনুভূতিটা মাথা চাড়া দিল। এমনটা তো হওয়ার কথা ছিল না। খালাতো বোন আফিয়ার বিয়েতে বউযাত্রী হয়ে এসেছিলাম, অথচ আজ নিজেই বউ হয়ে বসে আছি। ঘটনার সূত্রপাত হয় 4 দিন আগে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হুট করেই ধারার নানা ভাই অর্থাৎ আমার নানা জামাল আহমেদের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার মুখ নীল বর্ণ ধারণ করে, ছটফট শুরু করেন তিনি। অবস্থার অবনতি দেখে ধারার বড় মামা রাজ্জাক আহমেদ তাড়াতাড়ি পার্শ্ববর্তী হাসপাতালে তাকে ভর্তি করান। বাড়ির সকলের মুখ থমথমে। শুভ অনুষ্ঠান না কালো প্রহরে পরিণত হয়। করিডোরে থমথমে মুখে বসেছিল ধারা। হৃদয়ের ভীষণ প্রিয় নানা ভাইয়ের অসুস্থতা তাকে ভেতর থেকেই দুর্বল করে দিচ্ছিল। ঘণ্টাখানেক বাদে ডাক্তার বের হন। তিনি জানান ওনার অবস্থা এখন মোটামুটি ভালো। ব্যথা প্রশমিত করতে ওষুধ দিয়েছি, তবে আমার মনে হয় ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিছু টেস্ট দিয়েছি, রিপোর্ট আসলে বলতে পারবো। জামাল আহমেদের নিজের ছেলে রাজ্জাক সাহেব নিজেকে একজন ব্যর্থ ছেলে মনে করতে লাগলো। এর মাঝেই নার্স জানিয়ে যায় জামাল সাহেব নিজের পরিবারের লোকজনদের সাথে দেখা করতে চায়। প্রথমে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম ভেতরে গেলেন। মিনিট 15 বাদে থমথমে মুখে বের হলেন। গম্ভীর রাশভারী কণ্ঠে বললেন, বাবা অনল এবং ধারার সাথে দেখা করতে চান। অনল ধারার মামাতো ভাই। সে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগমের একমাত্র ছেলে এবং জামাল সাহেবের বড় নাতি। তৃতীয় প্রজন্মের বড় ছেলে বিধায় এই বাড়িতে তার দাপটও বেশ কড়া। হবে নাইবা কেন, ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, সুদর্শন, লম্বা, গায়ের রং ফর্সা, একদম নায়কের মতো একটা ভাব, এবং ধারার বান্ধবী মহলের একমাত্র ক্রাশ। রোজ কত মেয়ে যে প্রেমপত্র দেয় তার হিসেব নেই, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। তার মতে কেউই তার যোগ্য নয়। ধারার ঠিক এই কারণেই লোকটিকে অপছন্দ। নিজেকে যথারীতি প্রিন্স উইলিয়াম ভাবা ব্যক্তিটি সর্বদাই যেন তার উপর নিজের আধিপত্য খাটাতে চায়। ধারা আর চোখে অনলের দিকে তাকালো। লোকটি যেন নির্বিকার। মোবাইলটা পকেটে পুরেই দাদার কেবিনের দিকে পা বাড়ালো সে। ধারাও একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে পিছু নিল তার। কেবিনে প্রবেশ করতেই বিছানায় শায়িত নানা ভাইকে দেখে নিজেকে আটকাতে পারল না ধারা। প্রিয় মানুষটিকে হারানোর অনুভূতি হুল্লোড় করলো। ধারা ছুটে গেল নানার কাছে। সে চায় না মায়ের মতো নানাকেও হারাতে। নানা ভাই নিষ্প্রভ হাসি এঁকে বললেন, কি গো ধারা রানী, কান্দো নাকি? কান্দো না, সবারই তো যাইতে হয়। এসব কথা না বললে হয় না দাদা যান, আপনি যথেষ্ট ফিট, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। নির্লিপ্ত স্বরে কথাটা বলল অনল। ক্ষীণ বিরক্তিও ছিল। তাকে বিচলিত দেখালো না। অপরদিকে ধারা কেঁদে কেটে একদম শেষ। তার কান্না যেন অনলের বিরক্তির উৎস। এবার বেশ আবেগী কণ্ঠে জামাল সাহেব বললেন, আমার মরতে ভয় নাই, শুধু একখান চিন্তায় দুর্বল করে দিচ্ছে আমাকে। আমি চলে গেলে আমার ধারা রানীর কি হইব? নানা ভাই এভাবে বলবেন না। জড়ানো কণ্ঠে ধারা কথা বলছে। কাঁদতে কাঁদতে তার হিসকি উঠবার জোগাড়। এদিকে ভুরু কুচকে উঠল অনলের। সে খানিকটা বিস্মিত স্বরে বলে, ধারার আবার কি হবে? ও তো বানের জলে ভেসে আসেনি। এতকাল যেমন আমাদের কাছে থেকেছে আজও তাই থাকবে। তুমি বোঝো না অনল, এতকাল ওর বাপ আমার উপরে কথা কইতে পারে নাই, তাই ওরে নিতে পারে নাই। কিন্তু আমি মরলে ও হয়ে যাবে লাগাম ছাড়া সার। জোর করে ধারারানীকে লয়ে যাবে, আর তুমি কিচ্ছু করতেও পারবা না। ধারারানী ওই মহিলার কাছে থাকতে পারবে না। তাই আমি একখান সিদ্ধান্ত নিছি। ধারারানী, আমারে তুমি ভালোবাসো না? খুব ভালোবাসি, খুব ভালোবাসি নানা ভাই। তাহলে এই একখান কথা রাখবা? নানা ভাইয়ের শেষ কথা, আপনি যা বলবেন তাই রাখবো। তাহলে তুমি অনলের বিয়া করবা। কথা দাও, তোমাদের সুখী সংসার দেখে মইরেও শান্তি পাবো। কথাটা বজ্রপাতের মতো ঠেকলো ধারার কাছে। স্নায়ুকোষ কাজ করা বন্ধ করে দিল। কথাটা মস্তিষ্কে পেন্ডুলামের ন্যায় ঘুরতে লাগলো। বিমূর কণ্ঠে বলে উঠল, জি, এইটাই একমাত্র উপায়। তোর বাপ আর কখনো তোকে জোর করতে পারবে না, আর রাজ্জাকেরও জোর থাকবে। তার ভাগ্নিরে নিতে পারবে, পুত্রবধূরে না। অসম্ভব। জামাল সাহেবের কথার তীব্র প্রতিবাদ জানালো অনল। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, পাগল নাকি? ধারা আর আমি? অসম্ভব। এ বিয়ে আমি করব না। আমাদের বয়সের ডিফারেন্স দেখেছেন? ও কেবল 19-এ পা রেখেছে, আর এদিকে আমি 28। এত বছরের ডিফারেন্সে বিয়ে করা অসম্ভব। উপরন্তু ও কেবল ভার্সিটিতে উঠেছে। বিয়ে করে সংসার করার থেকে ওর এখন পড়াশোনা করা বেশি জরুরি। আর আপনার নাতনির মতো একটা স্টুপিড মেয়েকে বিয়ে করে নিজের জীবনের জলাঞ্জলি দেবার কোনো ইচ্ছে নেই আমার। আপনি রেস্ট নেন, ইনশাল্লাহ আপনার কিছুই হবে না। বলেই হনহন করে বেরিয়ে গেল অনল। অনলের স্টুপিড কথাটা কর্ণপাত হতেই কান গরম হয়ে গেল ধারার। অন্য সময় হলে 4 কথা শুনিয়ে দিত, কিন্তু অবস্থা অনুকূলে নেই, তাই চুপ থাকাই শ্রেয়। উপরন্তু সে যে মূর্তিরূপে বের হয়েছে তাতে বিয়ে হবে না। তাই মুহূর্তে ওঠা রাগ জল হয়ে গেল। অপরদিকে জামাল সাহেব নাতির ঝাড়ি খেয়ে চুপ মেরে গেলেন। ধারা স্মিত হেসে বলল, নানা ভাই ঘুমান, আমি আসছি। ধারা ভেবেছিল বিয়ের ফাড়াটা হয়তো কেটে গেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করলেন জামাল সাহেব। তিনি কঠোর প্রতিজ্ঞা নিয়েছেন বিয়েটা দিয়েই ছাড়বেন। জামাল সাহেবের রিপোর্ট এলো, হার্টে ব্লক ধরা পড়ল।
এ বয়সে অপারেশন করা অসম্ভব। অপারেশনে মৃত্যু ঝুঁকি আছে বিধায় ডাক্তার মানা করে দিলেন। এদিকে জামাল সাহেব ছেলে ও ছেলের বউয়ের উপর আবেগী অত্যাচার চালান। ফলে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম আবেগের তাড়নায় তার দলে ভিড়লেন। অনল অবিচল, সে বিয়ে করবেই না। কিন্তু বিধিবাম জামাল সাহেবের আবার বুকে ব্যথা শুরু হলো। ডাক্তারও তাকে চিন্তামুক্ত রাখতে নির্দেশ দিলেন। ফলে 70 বছরের বৃদ্ধের জেদের সামনে হেরে গেল 28 বছরের যুবকের নীতি। বাধ্য হয়ে নিজ বধূরূপে গ্রহণ করতে হলো ধারাকে। একই মঞ্চে বিনা নোটিসে বিয়ে হলো অনল ধারার। এখন লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে ফুলসজ্জিত বিছানায় বসে রয়েছে সে, তাও এমন এক ব্যক্তির প্রতীক্ষায় যাকে দুই চোখে সহ্য হয় না। ধারার বড় মা সুভাষিনী বেগম প্রসন্ন মুখে ঘরে প্রবেশ করল। ধারা টলমলো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তিনি ধারার মনস্থিতি ঠাহর করতে পারলেন হয়তো। সবাইকে বের হতে বললেন কয়েক মুহূর্তের জন্য। তারপর ধারার পাশে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বললেন, রাগ করেছিস বড় মার ওপর? হ্যাঁ, খুব রাগ করেছি। কেন করলে তোমরা এসব? এভাবে কেন ইমোশনাল ব্ল্যাকমেইল করলে আমার সাথে? কি করব বল, বাবার শরীরটা তো ভালো নেই। তার ইচ্ছের দামটুকু যদি দিতে না পারি সারা জীবন দায়ী থেকে যাব। আর সত্যি বলতে আমিও মনে মনে চাচ্ছিলাম যেন তুই আমাকে ছেড়ে কোথাও না যাস। তোকে বিয়ে দেবার কথা ভাবলেই বুক কাঁপতো আমার। তাই অমত করলাম না। জানি আমার ছেলেটা একটু দাম্ভিক, একটু তেতো স্বভাবের, কিন্তু ও তোকে সুখে রাখবে, দেখিস। আচ্ছা, তুই খুশি নোস আমার কাছে সারা জীবন থাকবি? বড়মার আবেগী স্বরে বলা কথাটায় সম্মতি না দিয়ে পারল না। ধারার বয়স যখন কেবল 6 বছর, তখন তার মা সুরাইয়া বেগম ইন্তেকাল করেন। তখন থেকে নানা বাড়িতে তার বেড়ে ওঠা। মায়ের মৃত্যুর পর অনাথ ধারাকে সামনে বসে থাকা নারীটি মাতৃ স্নেহে মানুষ করেছে। তাই তাকে কষ্ট দেবার কথা ভাবতেই অস্থিরতা শুরু হয় ধারার মাঝে। মনে হাজারো অভিযোগ থাকলেও কিছুই বলে না সে। সুভাষিনী বেগম ধারার ললাটে চুমু এঁকে বললেন, চিন্তা করিস না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী বেগমের প্রস্থানের পর ডুকরে কেঁদে উঠল ধারা। অনুভূতিগুলো লাগাম ছাড়া হয়ে যায়। কিশোরী হৃদয়ের মাঝে যে প্রণয়ের অঙ্কুরোদ্গম হয়েছিল তা এখন পরিস্ফুটিত হয়ে ফুটন্ত গোলাপের রূপ নিয়েছে। সেখানে অনলের আগমন সেই ফুলটিকে ঝরিয়ে দিতে সক্ষম। এই অযাচিত সম্পর্কটিকে কিছুতেই মেনে নিতে পারছে না ধারা। মুখশ্রীতে হাত দিয়ে কিছু সময় কাঁদে সে। ভাগ্যের এমন প্রহেলিকায় যেন নিজেকে অসহায় লাগছে ধারার, বড্ড অসহায়। সময় অতিবাহিত হতে লাগলো। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে গেছে সেটিও টের পায়নি। সেই বেনারসি সেই সাজে বিছানায় উপর হয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। অবশ্য ঘুমাবে নাই বা কেন? এই 4 দিন বিয়ের টেনশনে এক বিন্দুও তার ঘুম হয়নি। ধারার মনে হচ্ছিল এসব একটা বিশ্রী দুঃস্বপ্ন হলে মন্দ হতো না। ঘুম থেকে চোখ খুলতেই দেখবে সব মিথ্যে, কিছুই ঘটেনি। কিন্তু তা হলো না। তন্দ্রা কাটতেই সে ধাতস্থ হলো সে ভারী কিছুর ওপর শুয়ে আছে। চোখ না খুলে হাতড়ালো কিছু সময়, কিন্তু বুঝতে পারলো না এটা কি বিছানা নাকি মেঝে। তখনই শীতল কণ্ঠ কানে এলো। স্পর্শ করা শেষ হলে হাতটা সরা। শীতল কণ্ঠ কর্ণপাত হতেই ঘুম পেছনের জানালা দিয়ে পালালো। শিরদাঁড়া বেয়ে হিম বয়ে গেল। তরক করে চোখ খুলল ধারা। চোখ খুলতেই দেখলো যাকে সে মেঝে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। তরক করে চোখ খুলল ধারা। চোখ খুলতেই দেখলো যাকে সে মেঝে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। সে এত সময় অনলের বুকের উপর ঘুমোচ্ছিল। মাথা তুলতেই অনলের গভীর কালো নয়নে আটক হলো তার নয়নজোড়া। শান্ত অথচ সুগারো দৃষ্টি হৃদয়ের অন্তঃস্থলে এক অসহ্য অনুভূতি ডানা মেলল। কিশোরী হৃদয়ে শিহরণ জাগালো। এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে এসেছে ধারা। এ যেন এক না বলা অনুভূতি। কোমল গালজোড়ায় রক্ত জমল, ধীরে রক্তিম হয়ে উঠল। অনলের সুগভীর নয়নে তাকিয়ে থাকার সাহস হলো না। তড়িৎ গতিতে সরে পড়ল সে। বিছানার অপর কোনায় গুটিসুটি মেরে বসল। দৃষ্টি মেঝেতে নিয়ে গেল। অনলও উঠে বসল। তার মনস্থিতি ঠাহর করা দুষ্কর। শ্যাম মুখশ্রীটা নির্বিকার বরাবরই। ধারার মনে হয় মানুষের মুখশ্রী তার মনের দর্পণ। এ বাক্যটি খাটে না কেবল অনলের ক্ষেত্রে, কারণ তার মুখশ্রী দেখে মনের ছিটে ফোটাও বোঝা যায় না। শান্ত চাহনি, নির্লিপ্ত ভঙ্গিমা, অবিচল অনল। ধারা আর চোখে একবার চাইল তার বরটির দিকে, অন্যদিকে তাকিয়ে রয়েছে। বেশ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হয়তো এতটা সময় ধারাকে বুকে নিয়ে রেখেছে বিধায় কষ্ট হয়েছে। কিন্তু একটা ব্যাপার ধারার কিশোরী মনে প্রশ্ন সৃষ্টি করলো। অনল ভাইয়ের কানজোড়া কেন রক্তিম দেখাচ্ছে? তার কি কানে ব্যথা, নাকি আজ বিয়ের দিনও বড়মা তার কান মুলেছে? প্রশ্নটা মুখ ফসকে বের হতে গিয়েও হলো না, কারণ প্রিন্স উইলিয়ামকে এখন চটানো যাবে না। এর থেকেও কঠিন প্রশ্ন তাকে করতে হবে। সেই প্রশ্ন হলো বৃহৎ প্রশ্ন, 10 মার্কের। এই 1-2 মার্কের প্রশ্ন করার কোনো মানেই নেই। অনল মুখ গোল করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ঈষৎ বিব্রত স্বরে বলল, তুই এখানে ঘুমা, আমি বাইরে যাচ্ছি। ওরা কেউ নেই বাইরে।
এখন বাইরে গেলে সমস্যা হবে না। সব কয়টা হয়েছে মির্জাফর। আমাকে পাহারা দেওয়ার জন্য দাদাজানের কাছে ঘুষ খেয়েছে। ভালো লাগে না। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। অনল উঠে দাঁড়ালো। সাদা পাঞ্জাবির হাতাটি কোনোই অবধি গোটালো। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো বাঁ হাত দিয়ে টেনে পেছনে নিল। বিছানার পাশের টেবিলে অবহেলিতভাবে রাখা মানিব্যাগ এবং সিগারেটের প্যাকেটটা পকেটে পুরে বাইরের দিকে পা বাড়াতেই ধারা থমথমে স্বরে বলে উঠল, কেন বিয়েতে রাজি হলে তুমি অনল ভাই? তুমি না বলেছ এই বিয়ে তুমি করবে না? তাহলে কেন রাজি হলে? ধারা, সারাদিন খুব ক্লান্তি গেছে। আমরা এসব নিয়ে কালকে কথা বলবো, তুই রেস্ট নে। বেশ শান্ত এবং ধীর কণ্ঠে কথাটা বলল অনল। সে মোটেই এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে না। দাদাজানের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে পরাজিত হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে তার ভাবতে ইচ্ছে হয়নি। সে সত্যিই জানে না অদূর ভবিষ্যতে তার এবং ধারার পরিণয়ে প্রণয়ের ছাপ থাকবে কিনা, নাকি কেবল প্রহেলিকা হয়েই থেকে যাবে এই বিয়েটুকু। ধারার কিশোরী মন যে এখনো অবুঝ। অনলের উত্তরটি ধারাকে শান্ত করার বদলে আরো অস্থির করে তুলল। ভেতরের জমায়িত অভিমানগুলো ক্রোধের রূপ নিল। চুপ করে সহ্য করা সম্ভব হলো না। বিদ্রোহ করে উঠল কিশোরী ধারা। অভিমানী স্বরে বলল, কাল কেন? আজই আমি বিহিত চাই। নানা ভাইয়ের সামনে তো খুব বলেছিলে আমার মতো স্টুপিড মেয়ের জন্য জীবন জলাঞ্জলি দিতে পারবে না। সে সিদ্ধান্তের কি হলো? নাকি বিয়ের পর মত বদলে নিয়েছ? একদিনেই মন বদলে গেল নাকি? এই বিয়ে আমি মানি না, পারবো না আমি এই অযাচিত সম্পর্ক বয়ে নিতে। অনল ভাই, আমারও ইচ্ছে আছে, পছন্দ আছে। নানা ভাই বৃদ্ধ মানুষ, সে না হয় বোঝেনি, কিন্তু তুমি কি করে পারলে আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলা খেলতে? একবারও বিবেকে বাঁধলো না? তুমি নাকি অতি শিক্ষিত মানুষ, তোমার মতো বিচক্ষণ মানুষ আর হয় না। কি হলো সেই সবের? কেন এমনটা করলে তুমি? নাকি আমার সাথে শোধ তুলতে করলে এমনটা? তোমাকে বিরক্ত করা শোধ? আমি উত্তর চাই অনল ভাই, উত্তর দাও। এখন দেবে, আজই দেবে। অনল এত সময় হাত মুষ্টিবদ্ধ করে শুনছিল। চোয়াল শক্ত হয়ে এলো তার। সারাদিনের ধকলে শরীর এবং মন উভয়ই ক্লান্ত। তার মাঝে এই তীক্ষ্ণ প্রশ্নগুলো যেন মস্তিষ্কে আগুন ধরিয়ে দিল। শান্ত অনল অগ্নিমূর্তি ধারণ করলো। পেছনে ঘুরেই ঝুঁকে দাঁড়ালো ধারার দিকে। ধারার চোখে চোখ রাখলো। অনলের এমন কাজে খানিকটা ভরকালো ধারা। ঈষৎ কেঁপে উঠল সে। অনলের জ্বলন্ত চোখজোড়ার দিকে তাকাতেই গলাটা শুকিয়ে গেল ধারার, কিন্তু সেদিকে অনলের ভ্রুক্ষেপ হলো না। তীক্ষ্ণ স্বরে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? আমার বুকের মধ্যেখানে তোর জন্য অনুভূতিরা জোয়ার আনে? আমার বন্ধ মস্তিষ্কে তোর নামে সুপ্ত আবেগ আছে, যা প্রতিনিয়ত আমি লালন করি পরম যত্নে। আত্মজেদী দাম্ভিক মানুষের মাঝে যে রক্তমাংসের হৃদয়টা, তা তোর জন্য স্পন্দিত হয় প্রতিক্ষণে। স্পন্দনগুলো বেসামাল হয়ে যায় তোর জন্য? তোর তাই মনে হয়? ধারা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে অনলের দৃষ্টির দিকে। শান্ত দিঘির মতো চোখজোড়া জ্বলছে। ছাই চাপা আগুনের মাঝে জ্বলন্ত সেই কয়লাটির মতো জ্বলছে। ধারা উত্তর দিল না। তবে এত তীব্র হাহাকার করে উঠল ভেতরটা। অনল সোজা হয়ে দাঁড়ালো। ক্রোধ সংবরণ করলো বড় বড় শ্বাস ছেড়ে। তারপর শীতল কণ্ঠে বলল, তোর যেমন হাত পা বাঁধা, আমারও। দাদাজানের শরীর খারাপ, সে অসুস্থতাকে ঢাল বানিয়েছে। আর সত্যি বলতে তোকে সে মাত্রাতিরিক্ত ভালোবাসে। আমি চাই না তোর জন্য অযথা চিন্তা করতে করতে সে অসুস্থ হোক। আমি চাই না বেলা শেষে একজন ব্যর্থ নাতির ট্যাগ মাথায় নিতে। তার কিছু হয়ে গেলে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। আর বাকি রইল এই বিয়ে। আমি আমার সর্বস্ব দিব, যেন তোর কোনো অসুবিধা না হয়। আমার পক্ষ থেকে কখনোই কোনো অসুবিধা হবে না। তুই আমার স্পেসে প্রবেশ করবি না, আমি তোর স্পেসে যাব না। এতকাল যেমন ছিলাম তেমনই থাকবো। এই সম্পর্কটা শেষ বাক্য বলার অধিকার শুধু তোর, কথা দিলাম। ধারাকে কোনো উত্তর দেওয়ার সুযোগটি দিল না অনল। হন হন করে বেরিয়ে গেল সে। নীরব আধারে বসে রইল ধারা। ধীরে ধীরে শান্ত হয়ে উঠল পরিবেশ। নিবিড় নিস্তব্ধতা বিরাজ করলো ঘরটিতে। ধারা উঠে দাঁড়ালো জানালার কাছে। আকাশ দেখা যাচ্ছে, আর চাঁদটাও গা ঢাকা দিয়েছে বিক্ষিপ্ত কালো মেঘের আড়ালে। এক হাহাকার বিদ্যমান। হাহাকারটি কি তার হৃদয়ে নাকি প্রকৃতিতে জানা নেই। তবে চোখগুলো শান্ত রইল না। বিষাদ সিন্ধু উপচে উঠল। অনলের কথাগুলো অবিবেচকের মতো নয়, তবুও কেন যেন অশান্ত হয়ে উঠল নিবৃত চিত্ত। মানুষটি সত্যি প্রহেলিকা। যাকে বোঝাই দায় হয়ে উঠেছে, তার সাথে সারাটা জীবন কি করে পার করবে ধারা, জানা নেই। মানুষটি সত্যি প্রহেলিকা। যাকে বোঝাই দায় হয়ে উঠেছে, তার সাথে সারাটা জীবন কি করে পার করবে ধারা, জানা নেই। কিছুই জানা নেই। পরদিন ধারার ফোলা চোখ মুখের জন্য হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হলো সুভাষিনী বেগমের কাছে, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। চুপ করে খাবার টেবিলে বসলো সে। সেখানে অনলের মুখোমুখি হলো। তারও মুখশ্রীতে বিষণ্ণতার ছাপ পেল। নির্ঘুম রক্তিম চোখ জোড়া নামিয়ে রাখলো সে। অপরদিকে জামাল সাহেবকে দেখা গেল অতি প্রসন্ন। কে বলবে তার 4 দিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল? তিনি দিব্যি রুটিতে ভাজি পুড়ে খাচ্ছেন। অবশ্য চিন্তা না থাকলে সবাই সুস্থ থাকে। এই দুশ্চিন্তাই সকল রোগের উৎস। নাস্তার টেবিলে সকলে বসলে অনল থমথমে গলায় বলে ওঠে, আমাদের আজ ঢাকা যেতে হবে। তোমরা জানো আমার নতুন চাকরি, আগামীকাল জয়েন না হলে বিপদ হবে। এই বিয়ের অজুহাতে অহেতুক 1 সপ্তাহ পিছিয়েছি।
উপরন্তু ধারারও ক্লাস আছে, এভাবে অফ দিলে ফেল মারবে নিশ্চিত। তাই বিয়ের যেহেতু সব অনুষ্ঠান শেষ, তাই আমাদের ঢাকা যাওয়া উচিত। বৌভাত ছাড়া বিয়ে হয়? আফিয়ার পরশু বৌভাত, আর তোদেরটা তাও বাকি। সুভাষিনী বেগমের কথা শেষ না হতেই অনল বাদ সাধল। হিনহিনে স্বরে বলে উঠল, আর কত ফাজলামের একটা লিমিট থাকা উচিত। দাদাজানের অসুস্থতার কথা ভেবে বিয়ে করেছি বলে তোমরা আমাদের নিয়ে সার্কাস শুরু করবে? সেটা মানতে পারবো না। প্লিজ এবার রেহাই চাই, এবার ক্ষান্ত হও প্লিজ, হাত জোর করছি। অনল কথাটা বলেই হনহন করে ভেতরে চলে যায়। নাস্তার টেবিলে এক অস্থির নীরবতা নেমে আসে। জামাল সাহেব অপরাধী নজরে তাকিয়ে থাকেন নাতির যাবার পানে। জিদ দেখিয়ে কি ভুল করে ফেললেন? প্রশ্ন উকি দিতেই জেদি অন্তরাত্মা প্রতিবাদ করলো, যা করেছে নাতি নাতনির খুশির জন্য করেছেন। ওরা এখন না বুঝলেও একদিন ঠিক বুঝবে। অপরদিকে ধারা চিন্তিত হয়ে উঠল। চিন্তার কারণ ভার্সিটি। বিয়ে খেতে এসে নিজের বিয়ে হয়ে যাওয়ার মতো নাটকীয় ঘটনাটি প্রকাশ পেলে বন্ধু মহলে নিউজ হয়ে যাবে সে। বিশেষ শিরোনাম হবার ভয়টা তাকে প্রচন্ডভাবে নাড়িয়ে দিল। আরও একটি ভয়ও মাথাচাড়া দিয়ে উঠল। সাথে সাথে প্রচন্ড তিতকুটে একটা যন্ত্রণা অনুভূত হলো। যন্ত্রণাটির নাম জানা নেই ধারার। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছটা নুয়ে পড়েছে। স্বর্ণালী সকাল, লাল কৃষ্ণচূড়া, নীল অম্বর, মৃদু বাতাস। এ যেন কবির লেখা কোনো কবিতার পটভূমি। এত সৌন্দর্যের মাঝেও এক মন খারাপ বিরাজমান। বিষণ্ণতা যেন সৌন্দর্যকে আরো ভয়ানক সুন্দর করে তোলে। কিন্তু ধারা উপেক্ষা করলো এই সৌন্দর্য। ব্যাগটা শক্ত করে ধরে এলোমেলো পায়ে সে হাঁটছে ক্লাসের দিকে। ঘুমহীন আরো একটি রাত কাটলো, তাও আবার অনলের ঘরে। যেই ঘরটিকে বাঘের ডেরা মনে হতো, সেই ঘরে ঘুম না আসাটাই স্বাভাবিক। আরো একবার নানা ভাইয়ের জন্য ধারাকে অনলের ঘরেই যেতে হলো। একই বিছানায় থেকেও যেন তাদের মাঝে ছিল ক্রোশের মতো দূরত্ব। ঘুমহীন রাত্রি শেষ হলেই যেন বাঁচে সে। পূব আকাশে রক্তিম সূর্যটি নিজের অস্তিত্বের জানান দিতেই উঠে পড়ল ধারা। তারপর নিজ ঘরে প্রস্থান করলো। ঘুমন্ত অনল টের পেল কিনা কে জানে। তারপর 9টা বাজতেই চলে এলো ভার্সিটিতে। নানা ভাইয়ের প্রশ্নের মুখোমুখি হতে চায় না সে। ক্লাসে আসতেই মাহির দেখা মিলল। ধারার ভালো বান্ধবী বিধায় দুজনের মধ্যে বেশ সখ্যতাও আছে। মাহির হুট করেই প্রশ্ন ছুড়ল, কিরে বিয়ের কি অবস্থা? প্রশ্নটি শুনেই বেশ চমকে উঠল ধারা। ওরা কি জেনে গেছে? মাহি তখন বলল, আরে আপিয়াপুর বিয়ে। ধারা যেন হাত ছাড়লো। ছোট্ট একটা হু বলেই বসলো বেঞ্চে। ধারার বিষণ্ণতা ভাবালো খুব মাহিকে, কিন্তু সে ঘাটালো না। উল্টো বলল, আজ আমাদের নতুন স্যার আসবে। আব্দুল্লাহ স্যার তো কানাডা চলে গেলেন। ওনার হাফ কোর্স নতুন লেকচারার পূরণ করবে। মেয়েরা বলছিল নাকি সে বেশ সুদর্শন, তুই দেখেছিস? মাহির কথাগুলো যেন বাষ্পের মতো উড়ে যাচ্ছে। ধারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের বিবাহ বিভ্রাটের সত্যতা নিয়ে চিন্তিত। এর মাঝে 10টা বাজলো। আজকের দিনের মতো ক্লাস শুরু হলো। নতুন স্যারের আগমন ঘটল। নতুন স্যার প্রসন্ন চিত্তে বললেন, গুড মর্নিং। কিন্তু সেই গুড মর্নিংটি ধারার চিন্তার জোয়ারে আঘাত হানল। বাস্তবে ফিরতে দারুণ বিস্ময় তাকে ঘিরে ধরল। যথারীতি তার মাথায় বজ্রপাত হলো। বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো সামনের মানুষটির দিকে। অস্পষ্ট স্বরে মুখ থেকে অজান্তে বের হলো, অনল ভাইয়া। ধারার মস্তিষ্ক অকেজো লাগছে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত ফিটফাট ব্যক্তিটি হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তার সাদামাটা মুখশ্রীতে স্মিত হাসি। হাতে মার্কার, মোটা ক্যালকুলাসের বইটি খুলে অঙ্ক তুলতে লাগলো। এদিকে ধারার মস্তিষ্ক শূন্য। তার স্নায়ুকোষে রেশারেশি চলছে। অনল নামক ব্যক্তিটি এখানে, শুধু এখানে নয়, সে তার ক্লাস টিচার। ব্যাপারখানা ভাবতেই মাথাটা ঘুরে উঠল। অজস্র চিন্তা মস্তিষ্কে হানা দিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। ধারার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। অনল তার বহুদিনের প্রাইভেট চাকরিটি ছেড়ে এখন নতুন চাকরি নিয়েছে। ব্যাপারটা ধারার অবগত ছিল, কারণ যেদিন অনলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, সে পুরো পরিবারকে জম্পেশ বিরিয়ানি খাইয়েছিল। মহা আনন্দিত অনলকে সেদিন স্বাভাবিক মানুষের ন্যায় হাসতেও দেখা গেছিল। অবশ্য হবে নাইবা কেন, বড়মা বলেছিল এই চাকরিটা নাকি অনলের স্বপ্ন ছিল। কিন্তু এই চাকরি যে শিক্ষকতা, এবং তাও তার ভার্সিটির, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ধারা। বাড়িতে একই ঘরে লোকটির সাথে থাকাটা অসহনীয় হয়ে উঠছে। হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে তথাকথিত প্রিন্স উইলিয়াম। গত রাতের কথাই ধরা যাক। হিংসুটে লোকটি ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিল। এদিকে লাইটের তীব্র আলোটা পড়েছিল সরাসরি ধারার চোখে। ধারা যখন বিনয়ী স্বরে বলেছিল, অনল ভাই লাইট অফ করো, আমি ঘুমোবো, তখন অনল ল্যাপটপে কাজ করছিল। চোখ স্থির রেখেই ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসল সে, যার অর্থ এসো এবার খেলা হবে। অনলের নির্বিকার মুখশ্রীর এই মিসকে হাসি ধারার অপরিচিত। ধারা বুঝলো সে অসহায়। এই মানুষটি হাতে না মেরে তাকে ভাতে মারবে। কাজ করতে করতেই অনল ঠেস মারা স্বরে বলল, আমি কাজ করছি, আর আমার ঘরের লাইট সারা রাত অন থাকে। ধারা তির্যক চাহনিতে তাকিয়ে রইল নিষ্ঠুর মানুষটির দিকে। প্রচন্ড ক্রোধ তখন ভর করল সমস্ত শরীরে। ক্রোধের অগ্নিতে যেন লোমকূপ অবধি জ্বলছিল। কিন্তু সে নিরুপায়, কারণ এই ঘরটি সত্যিই অনলের। তার রাজত্ব এখানে। লোকটি এতটা স্বার্থপর কেন? প্রশ্নের উত্তরটি সৃষ্টির উষালগ্ন থেকে খুঁজছে ধারা। গত রাতে ঘুম না হওয়ার আরও একটি মুখ্যম কারণ এই ক্রোধ।
বাড়িতে অশান্তির পর ভেবেছিল যাক ভার্সিটির কয়েক ঘন্টা জীবন শান্তিময় হবে, কিন্তু সেখানেও এই মানুষটির আগমন। অনল মৃদু হেসে পড়াতে ব্যস্ত, এদিকে ধারার মন পড়াতে নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনলের দিকে। অনল তাকে দেখেও না দেখার ভান করছে, যেন ধারার অস্তিত্ব নেই। এর মাঝেই মাহি ধাক্কা দিল তাকে। চিন্তার প্রহরে বাধা পড়ল। পাশ ফিরতেই সে ফিসফিস করে বলল, অনল ভাই এখানে চাকরি নিয়েছে বলিসনি কেন? আগে জানলে আমি সেজেগুজে আসতাম। হ্যাঁ, প্রিন্স উইলিয়াম আমার অনুমতির জন্য যেন বসেছিল। এত বড় ধাক্কা খাবো জানলে আজ ক্লাসেই আসতাম না। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? অনল ভাইয়ের কথা আসলেই তুই তেলে বেগুনে কেন জ্বলে উঠিস? কারণ তোর প্রাণপ্রিয় অনল ভাইয়ের জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর তোকেও বলি হারি, 28 বার প্রেমপত্র দিয়ে ছ্যাঁকা খেয়েছিস, তাও কিভাবে ভাই এখনো লেগে আছিস? আমি হলে তো কচু গাছে গলায় দড়ি দিতাম অপমানে। ন্যাড়া একবার বেলতলায় যায়, আমার তো মনে হচ্ছে তুই বেলতলারই বাসিন্দা, তাও পার্মানেন্ট। ও তুই বুঝবি না, শেক্সপিয়ার বলেছেন ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস। তোকে পার্সোনালি বলেছে? আর এটা শেক্সপিয়ার না, রবার্ট ব্রুস বলেছে। হলো, কেউ তো বলেছে। একবার না পারিলে দেখো শতবার। মাত্র তো 29 বার দেখেছি, এখনো তো শ হতে বহু দেরি। 29 বার মানে? মাহি ধারার প্রত্যুত্তরে কোনো উত্তর করলো না, বরং শুভ্র দাঁতগুলো বের করে হাসি মুখে ধারার দিকে তাকালো, যার অর্থ আজ তুমি আবারও আমার প্রেম কবুতর হবে। ধারা অস্থির কণ্ঠে বলল, না আলবাত না, প্লিজ, পারবো না আমি। তপনের সমুচা খাওয়াবো, সাথে তরমুজের ঠান্ডা শরবত। নো নেভার, কাভি নেহি। প্লিজ দোস্ত, বান্ধবীর জন্য এটুকু তো করতে পারবি তাই না? ভাব একবার, তোর ভাবি হয়ে গেলে লাইভ জিঙ্গালালা। প্লিজ, আমি তোর অ্যাসাইনমেন্টও করে দেব। অন্য সময় হলে অ্যাসাইনমেন্টের লোকটি হয়তো ধারার নৈতিকতাকে নাড়িয়ে দিত, চট করে নিয়ে নিত মাহির চিঠি, শত রিস্ক নিয়ে হয়েও বাঘের ডেরায় ফেলে আসতো। এরপর প্রিন্স উইলিয়াম বুঝে বেড়াতো, কিন্তু আজ কেন জানি সাহস হচ্ছে না, ইচ্ছেটাও নেই। সাহস না হবার কারণ ধারা এখন ওই ডেরাতেই থাকে, আর ইচ্ছে না হওয়ার কারণটা ধারার নিজেরও জানা নেই। গাল ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে, অধৈর্য হয়ে বলে, দেখ মাহি, আমার সমস্যা চিঠি পৌঁছে দেওয়া না, সমস্যা খচ্চর মানুষটার ঠেস দেওয়া কথা শোনায়। ও ঠিক আমার সামনে আসবে, খচাত করে তোর চিঠিটা ছিঁড়ে ফেলে দেবে। বান্ধবী হয়ে এটা কার দেখতে ভালো লাগে বল? এর চেয়ে বরং সুদর্শন পুরুষকেই যেহেতু মন দিবি, তাহলে দিগন্ত, অভিক, নীরব এদের দেখ। হ্যাঁ, হয়তো প্রিন্স উইলিয়াম না, কিন্তু মনের দিক থেকে তারাও রাজা সিরাজউদ্দৌলা। মাহির মনটা মিয়ে গেল খানিকটা। সেই কিশোরী কাল থেকে একজন পুরুষের প্রতি সে আকর্ষিত হয়েছে। এটাকে কিশোরী মনের আবেগ বলে নাকি ভালোবাসা তার জানা নেই। তাই তো এত প্রত্যাখ্যানের পর আবারও চিঠি পাঠাবার সাহস করছে সে। মাহি আবেগী কণ্ঠে বলল, এভাবে হয় না ধারা, ওরা আমার বন্ধু, কিন্তু অনল ভাই ক্রাশ। এই অনুভূতিটা অব্যক্ত, আমি বোঝাতে পারবো না। ওনাকে দেখলে আমার সবকিছু কেমন যেন রঙিন লাগে। উনি আমার সাথে কালভেদ্রে যদি কথা বলে আমার লজ্জায় মিশে যেতে মন চায়, কথাও জড়িয়ে যায়। এই অনুভূতিটাকে বোঝাতে পারবো না। যেদিন তোর এমন একটা অনুভূতি হবে, সেদিন বুঝবি আমি কেন বেলতলায় পার্মানেন্ট বাসিন্দা। ধারা চুপ করে গেল, তর্কে হেরে গেল সে। কারণ এই অনুভূতিটার পরিচয় সে পেয়েছে। তার মনের আঙিনাতেও সুপ্ত ভালো লাগার বীজ সেও বুনে রেখেছে। এই ভয়টা তার ভেতরটাকে বারবার উথাল পাথাল করে দিচ্ছে। মানুষটার সামনে যেয়ে কি শক্ত থাকতে পারবে, নাকি তীব্র বেদনায় আচ্ছাদিত হবে তার সমস্ত হৃদয়? ভাবতেই পুনরায় মস্তিষ্ক যেন দুর্বল হয়ে উঠল। বিষণ্ণতা গলা চেপে ধরল, অবুঝ মন বুঝল মাহির মনস্থিতি। তাই হাত বাড়ালো চিঠি নেবার জন্য, কিন্তু বিধিবাম। তখন কঠিন কণ্ঠ কর্ণপাত হলো, যদি ক্লাসে কথা বলতেই আসা হয় তবে আমার ক্লাসে আসার প্রয়োজন নেই। আমি দুইজন নিয়েও ক্লাস করতে রাজি, যদি তারা অ্যাটেন্টিভ হয়। কথাটা সে সরাসরি ধারার দিকে তাকিয়ে বলল। ফলে সারা ক্লাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ধারা। পেছন বেঞ্চে বসে থাকা অভিক কলম দিয়ে খোঁচালো তাকে। ফলে ধারার সম্মিত ফিরল। সামনে তাকাতেই মুখোমুখি হলো অনলের তীক্ষ্ণ দৃষ্টির, নির্বিকার শক্ত মুখশ্রীর। তাড়াতাড়ি মাথা নামিয়ে ফেলল। ভেবেছিল হয়তো এখানে ক্ষান্ত হবে অনল, কিন্তু না, সে রীতিমতো বলল, তুমি সেকেন্ড কলাম, 4th রো, সেকেন্ড ওয়ান, দাঁড়াও। এতক্ষণে যা বুঝিয়েছি বুঝেছ? ধারা বুঝলো এটা প্রিন্স উইলিয়ামের অপমান করার ফন্দি। সারা ক্লাসের নজর তার দিকে। ছোটবেলায় 60-70 জনের ক্লাসে ভূতের মতো দাঁড়িয়ে থাকাটা ততটা গুরুতর ছিল না, যতটা না ভার্সিটিতে মাত্র 45 জন মানুষের মাঝে দাঁড়িয়ে থাকাটা। সকলের তীক্ষ্ণ বিস্মিত দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়ার মতো বিব্রতকর পরিস্থিতি যেন দ্বিতীয়টি নেই। ধারা কোনো মতে মাথা দুলিয়ে বলল, জি। তাহলে পরের ইকুয়েশনটি কি হবে? অনলের নির্লিপ্ত প্রশ্নের উত্তর নেই ধারার কাছে, কারণ সে তার একটা কথাও শোনেনি, বোঝা তো দূরের কথা। ধারাকে মাথা নিচু করে থাকতে দেখে অনল একটা দীর্ঘশ্বাস ফেলল, বা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল ঘষল। তারপর শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমাদের পানিশমেন্ট দেওয়ার বয়স নেই, যথেষ্ট বড় তোমরা, ভার্সিটিতে পড়ো।
অনেকেই এখানে এনআইডিধারী, সুতরাং তোমাদের বকাঝকা করা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অন্য স্যাররা কেমন আমি জানি না, তবে আমার ক্লাসে মাছের বাজার হবে এটা আমার পছন্দ নয়। এখানে কথা হবে ক্যালকুলাস বিষয়ক। আজ প্রথম দিন, তাই কিছু বললাম না, তবে এরপর থেকে কথা বলার ইচ্ছে হলে সোজা বাইরে চলে যাবে। আমি তোমাদের উপস্থিতির মার্ক কাটবো না, তবে যদি আমি দেখি আমাকে ডিস্টার্ব করছো তবে পরীক্ষায় বসা মুশকিল হয়ে যাবে। নীরব ক্লাস, সকলের মুখে আতঙ্ক। সুন্দর মানুষের বাক্য এতটা কঠোর হতে পারে সেটা যেন অবিশ্বাস্য। এদিকে ধারা এখনো নতমস্তকে দাঁড়িয়ে আছে। রাগ, ক্ষোভ, অপমান সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে। নোনা জলরূপে চোখে বিদ্রোহ করছে। এখনই যেন তারা মুক্তি পাবে। অনল ভাই এমনটা না করলেও পারতেন, সে ইচ্ছে করে এমনটা করেছে যেন শোধ তুলতে পারে। অনল তাকে বসতে বললে সে বসে যায়, কিন্তু সারাটা ক্লাসই নীরব থাকে। মাহিও গুটিয়ে যায়, বান্ধবীকে চিঠি দেওয়ার জিদ ছেড়ে দেয়। ক্লাস শেষে ধারাকে পাওয়া যায় না। নীরব, দিগন্ত, অভিক মাহিকে জিজ্ঞাসা করে, কিন্তু মাহি উত্তর দিতে পারে না। ক্লাস শেষ হতেই ধারা হনহন করে বেরিয়ে যায়। তার পিছু নেওয়ার চেষ্টা করলে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। অতি প্রিয় বান্ধবী হওয়ার কারণে ধারার কড়া নজরের অর্থ সে বুঝে যায়। ফলে বন্ধুমহল বিনা ধারায় ক্যাফেটেরিয়া যায়। ক্লাস করে এসে বইটা অবহেলায় টেবিলের উপর রাখে অনল। 50 মিনিট টানা কথা বলার অভ্যাস নেই বলে টেবিলের উপর রাখা বোতল থেকে এক নিঃশ্বাসে পানি পান করে সে। 1 ঘন্টা পর আরও একটা ক্লাস আছে। মাথার উপর ফ্যানটা ঘুরছে, তবুও যেন অসহনীয় উত্তাপে ঝাঝা করছে শরীর। শার্টের হাতাটা গুটিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। তখন পিয়ন হাশেম মামা আসেন। বিনয়ী স্বরে বলেন, স্যার কিছু কি লাগবে? ঠান্ডা কিছু হবে? ট্যাং দেই? দিন। হাশেম মামা চলে যাওয়ার পর ডান বাহু চোখের ওপর দিয়ে বসে থাকে। একটু শান্তি লাগছে। পর মুহূর্তে ক্লাসে ঘটে যাওয়া ঘটনাটা স্মরণে আসে। ধারার মূর্ছা যাওয়া ভারাক্রান্ত মুখশ্রীটি ভাসছে। এতটা করা না হলেও হতো, কিন্তু মেয়েটা এত কথা বলে। প্রথমে 2-3 বার উপেক্ষা করলেও শেষমেশ ক্রোধ আর ধরে রাখতে পারল না। আজ বুঝেছে তার রেজাল্ট কেন বাজে। ক্লাসে খেয়াল না থাকলে কি রেজাল্ট ভালো হবে? এর মাঝেই সজোরে দরজা খোলার শব্দ আসে। অনল ভাবে হাশেম মামা এসেছে হয়তো, কিন্তু ভুল। এ তো ধারা। রক্তিম চোখে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনল সোজা হয়ে বসল। হালকা কেশে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? উত্তরটা পাওয়া হলো না, বরং তড়িৎ বেগে তার নিকট ছুটে এলো ধারা। শার্টের কলার চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, এ তো ধারা। রক্তিম চোখে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনল সোজা হয়ে বসল। হালকা কেশে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? উত্তরটা পাওয়া হলো না, বরং তড়িৎ বেগে তার নিকট ছুটে এলো ধারা। শার্টের কলার চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, প্রশ্নটা আমারও। কি চাই? বাড়িতে জ্বালিয়ে শান্তি হচ্ছে না, এখানেও আমাকে জ্বালাতে হবে? শোধ তুলেছিলে তাই না? ক্লাসে আমাকে অপমান করে খুব মজা পেয়েছো? শোনো অনল ভাই, এক মাগে শীত যায় না। এখানে আমি তোমার ছাত্রী, কিন্তু বাসায় আমি তোমার বউ। তোমাকে কিভাবে তুর্কি নাচও নাচাবো সেটা দেখো। আমার নামও ধারা, মনে রেখো। অনল বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বউ শব্দটি তার মস্তিষ্কে স্নায়ুকোষে পৌঁছাতে সময় নিল। তার মুখে কোনো কথা নেই, সব কথা যেন বাষ্পায়িত হয়ে গেছে। চোখগুলো বিস্ফোরিত, অপলক দৃষ্টিতে শুধু রুদ্ররূপী ধারাকে দেখছে সে। ধারা বুঝলো না সে কি ভয় পেয়েছে নাকি অতি শকে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তবে প্রিন্স উইলিয়ামকে এভাবে থামিয়ে দিতে পেরে নিজেকে বাহবা দিতে ইচ্ছে করলো তার। এক প্রশান্তির ঢেউ বয়ে গেল যেন। এটাকেই হয়তো আত্মশান্তি বলে। কিন্তু এই খুশি টেকসই হলো না যখন একটা মৃদু স্বর কানে এলো। উপস, ভুল সময় চলে এলাম নাকি? ধারার প্রশান্তির ঢেউ তিক্ত বিষাদে পরিণত হলো। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। অবশেষে মানুষটির মুখোমুখি হতেই হলো। অনল দরজার দিকে তাকাতে দেখতে পেল তার প্রিয় বন্ধু প্লাবন দাঁড়িয়ে আছে। প্লাবনকে দেখা মাত্র নিজের পরিস্থিতির জ্ঞান হলো তার। সাথে সাথে ধারার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল। নিজের শার্ট ঠিক করতে করতে বিব্রত কণ্ঠে বলল, আরে আয় আয়। আসলে অনলের কিছু বলার পূর্বেই প্লাবন তার ভুবন ভুলানো হাসি হাসল। তারপর ধারাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো জলধারা? ধারা এক কোনায় সিটিয়ে দাঁড়িয়ে আছে। অনুভূতিগুলো বেসামাল হয়ে উঠেছে। হৃদ মাঝারে কালবৈশাখী ঝড় হচ্ছে। ধারা এই আশঙ্কাটাই করছিল, এই কিশোরী আবেগের মুখোমুখি হবার ভয়। প্রচণ্ড বিষাদের অনুভূতি হচ্ছে, অনুভূতিগুলি অব্যক্ত। সব যেন তিক্ত দুঃস্বপ্নের ন্যায় লাগছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে সব আগের মতো নির্মল প্রশান্ত, কিন্তু সে তো হবার ছিল না। ধারার মুখে কথা নেই, সে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্লাবনের হাস্যোজ্জ্বল মুখের পানে। প্রচণ্ড আবেগ তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। সে জানত মানুষটির মুখোমুখি হলে প্রচণ্ড কষ্ট পাবে, কিন্তু কষ্টের মাত্রাটা জানা ছিল না। বর্তমানে এই মাত্রার খোঁজ মিলল তার। ধারাকে চুপ করে থাকতে দেখে প্লাবন পুনরায় প্রশ্ন করল। তখন কোনো মতে নিজেকে সামলে জড়ানো গলায় উত্তর দিল, ভালো। ধারার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। সে যেন পালাতে পারলেই বাঁচে। কোনো মতে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। কোনো মতে যেন ছুটে পালালো সে। ধারার এরূপ জড়তা নজর এড়ালো না অনলের। আর চোখে নিপুণভাবে লক্ষ্য করলো সে ধারাকে। ধারা চলে গেছে। প্লাবন অনলের মুখোমুখি বসলো।
সেও এই ভার্সিটিরই শিক্ষক, তবে তার স্থায়ীকাল অনলের থেকে বেশি। অনল বলল, ট্যাং খাবি? খাওয়াই যায়, যা গরম। আচ্ছা। মিনিট দশেকের মধ্যে হাসেম মামা 2 গ্লাস বরফ দেওয়া ট্যাং নিয়ে এলেন। একটা অনল নিজে নিল, অন্যটি প্লাবন। গ্লাসে চুমুক দিতে দিতে প্লাবন জিজ্ঞাসা করলো, তোকে ফোন করেছিলাম 2 দিন, মোটেও ফোন ধরলি না। আফিয়াপুর বিয়েতে এত ব্যস্ত হয়ে পড়েছিলি নাকি? আসলে বিয়ের কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে এত ভাবটা এমন যেন নিজের বিয়ে ছিল। হ্যাঁ, নিজেরই তো বিয়ের কাজে ব্যস্ত ছিলাম। কথাটা শোনা মাত্র বিষম খায় প্লাবন। কাশতে কাশতে নাকে মুখে উঠে যায় তার ট্যাং। অনল একটা টিস্যু এগিয়ে দেয়, নিজেকে সামলে হতবাক কণ্ঠে অনলকে জিজ্ঞাসা করে, সত্যি? অনল দীর্ঘশ্বাস ফেলে, এক চুমুকে ট্যাংটুকু শেষ করে, তারপর বিবাহ বিভ্রাটের সম্পূর্ণ কাহিনী খুলে বলে প্লাবনকে। প্লাবনের মুখ স্তম্ভিত। অবশেষে কিনা অনল বিয়ে করলো। ভার্সিটির পিচঢালা রাস্তার পাশ দিয়ে হাঁটছে ধারা। বড্ড এলোমেলো পায়ে হাঁটছে। মৃদুমন্দা বাতাসে তার এলোকেশ অবাধ্য হয়ে উঠছে। দক্ষিণ আকাশে মেঘের আনাগোনা। স্বর্ণালী তেজি সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়াতে থেমে গেল ধারা। উদাস নয়নে তাকালো নীলাম্বরের পানে। তার মন মন্দিরেও আজ মেঘ মেদুর জমেছে। এখনই হয়তো ঝুমঝুম করে বৃষ্টি হবে। ভেসে যাবে সব তিক্ততা, ভেসে যাবে সব আবেগ। মাঝে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকবে ধারা। অতীতের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করলো তার। সেই সুখমিশ্রিত অতীত, যেখানে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্লাবনের সাথে। প্লাবন যখন প্রথম তাদের বাড়ি অনলের সাথে এসেছিল, তখন ধারা মাত্র ক্লাস 7-এ পড়ে। লম্বা অনলের সমান ফর্সা মুখশ্রী, খাড়া নাক, সুগভীর উদাসীন নয়ন আর মাথা ভর্তি কোকড়ানো চুল। বেশ নায়ক নায়ক দেখতে পুরুষটি মৃদু হেসে জিজ্ঞাসা করেছিল, নাম কি তোমার? ধারা। জলধারা? সেখান থেকে ধারার নাম হলো জলধারা। কি চমৎকার আচরণ! ধারা মুগ্ধ হয়ে দেখল মানুষটিকে। প্রতিদিন একটা 2 টাকা দামের ইক্লিয়ার্স নিয়ে আসতো। ধারাকে দেখলেই চুলগুলো এলোমেলো করে হাতে ধরিয়ে দিত। এই স্নিগ্ধ স্মৃতিগুলো কিশোরী আবেগ হয়ে কখন যে মনের জমিনে বীজরূপে রোপিত হবে কে জানতো। এই ভার্সিটির লেকচারার প্লাবন। কথাটি জানার সাথে সাথেই ধারার জিদ হলো এই ভার্সিটির ছাত্রী হবে। তারপর সিনেমার মতো একটা সময় প্রেমপত্র পাঠাবে প্লাবনকে। কিন্তু সবই এখন স্বপ্ন। নানা ভাইয়ের জেদের কাছে কিশোরী আবেগ ভেঙে গুড়িয়ে গেল। আবেগের সেই রঙিন ফুলটাও আজ ঝরতে বসেছে। ধারা ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল সন্তর্পণে। এই কিশোরী আবেগখানা তুলে রাখবে সে সঙ্গোপনে। ধারা খেয়াল করলো বৃষ্টি নামছে। 2-1 ফোঁটা করে অঝোর ধারায় নামলো বৃষ্টি। ভালোই হলো। চোখের জোয়ারটা বৃষ্টির দাপটে ঢাকা পড়ে গেল অবশেষে। অনলের বর্ণনা শোনার পর নিজের হাসি আর থামাতে পারল না প্লাবন। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। অনল ভুরু কুঁচকে তাকিয়ে রইল। প্লাবনের হাসি তাকে বিরক্ত করছে। বন্ধুর দুর্দিনে কেউ এভাবে হাসে? এজন্যই হয়তো বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বিরক্তির স্বরে বলল, হাসি থামা, হলুদ দাঁত দেখতে ভালো লাগছে না। প্লাবন কোনো মতে হাসি থামিয়ে বলল, চটিস না, তবে বলতেই হবে দাদাকে হ্যাটস অফ। নয়তো আমাদের নারী বিদ্বেষী অনল কিনা বিয়ে করে, তাও জলধারাকে, ভাবা যায়? আমি মোটেই নারী বিদ্বেষী নই, এগুলো তোদের বিকৃত মস্তিষ্কের রটনা। ও তাই না? তাহলে অনল সাহেব বলুন তো, এত সুন্দর সুন্দর নারীদের কোমল প্রেমপত্রগুলো আপনার ডায়েরিতে স্থান না পেয়ে কেন ডাস্টবিনে স্থান পায়? এই ঘটনাকে নারী বিদ্বেষী রূপে ব্যাখ্যা না করে অন্যভাবেও তো ব্যাখ্যা করা যায়। এই ধর যে নারীদের প্রেমপত্র আমি পাই, তাদের আমার মনেই ধরে না, আর যাকে মনে ধরেছে তার প্রেমপত্র এখনো পাইনি। প্লাবন কিছু সময় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অনলের মুখ পানে। অনলের বিরক্তি বাড়ে। কাছের বন্ধুটি অতি বিরক্তকর। প্লাবন আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, আর কত শখ দিবি ভাই? একদিনে 2টা ব্রেকিং নিউজ। অনলের বিয়ে, আবার অনলের কোনো নারীকে মনে ধরেছে। তা বলি কি রোমিও, তোর বিয়ে হয়ে গেছে, এখন মনে ধরেও লাভ নেই। ধ্যাত অবজাত, তোদের মতো মানুষের জন্যই রোম পুড়েছিল, বুঝলি? না, আমাদের জন্য না, তোর মতো এক রোমিওর জন্য পুড়েছিল। আমরা তো শুধু দর্শক। আচ্ছা, মজা বাদ দে। এই বিয়েটাকে নিয়ে কিছু ভেবেছিস? কিভাবে কি করবি? এবার চুপ করে গেল অনল। থমথমে হয়ে গেল মুখ। গাম্ভীর্য ছেয়ে এলো মুখে। রাশভারী কণ্ঠে বলল, এটা তো আমারও চিন্তা। আসলে ধারাটা যে বড্ড ছেলে মানুষ। শুধু তাই নয়, বড্ড জেদি, সেন্সিটিভ। ওর স্বভাবটা খুব ভাবাচ্ছে, বুঝলি? আমাদের মধ্যে কোনো কালেই সখ্যতা ছিল না। আমি বাম বললে তাকে ডান বলতেই হবে। আর ফুপি মারা যাওয়ার পর থেকে বাবা মা দাদা যান তাকে মহারানী ভিক্টোরিয়ার মতো রেখেছে। ও কি মানিয়ে নিতে পারবে আমার সাথে? আমি কি পারবো ওর মনের মতো হতে? প্রচন্ড ভাবাচ্ছে। আর গরম তেলে পানি ঢালার মানুষ আমার শ্বশুর তথা ফুপা তো আসেননি। উনি দেশে আসলে 3য় মহাযুদ্ধ বাঁধবে, ভালো লাগে না। প্লাবন ম্লান হাসল। অনলের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করল সে। নিপুণভাবে দেখে নিল বন্ধুর মনটি। কিছু সময় চুপ করে থেকে বলল, এত ভাবিস না। সম্পর্কগুলো গণিতের মতো ইকুয়েশন নয়। এত ভেবেচিন্তে কিছুই হয় না। সময়ের উপর ছেড়ে দে। সময় ঠিক বলে দেবে কি করা উচিত।
আর অন্য নারীতে মনোনিবেশ না করে বউয়ের উপর নজর দাও। আসলাম। অনল হেসে দিল। বউ? হ্যাঁ, বউই তো। রাগী জেদি একগুয়ে রণচণ্ডী বউ তার। ধারা ধারা বাসায় পৌঁছালো একেবারে কাকভেজা রূপে। ছাতার অভাবে ভিজতে হলো বিনা নোটিশের বর্ষায়। বাসায় ঢুকতেই বড়মার প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। ভিজলি কিভাবে? ছাতা নিসনি? আর সকালে খেয়ে যাসনি কেন? হুড়মুড়িয়ে চলে গেলি। খেয়েছিস কিছু? না। যা, কাপড় বদলায়। খাবার দিচ্ছি, খেয়ে নে। বিষণ্ণ মনটার কথা বলতে ইচ্ছে করছে না, তাই মাথা দুলিয়ে রওনা দিল নিজের ঘরের পানে। ঘরের দরজা খুলতেই মাথার উপরে আরো এক দফা বাস পড়ল। তার ঘর তো ঘর নয়, আস্ত গোয়াল ঘর। সব জিনিস এদিক সেদিক অবহেলায় পড়ে রয়েছে। আর খাটের ওপর ছোট মামার যমজ দুই কন্যা এশা আর আশা একে অপরের চুল টানছে। ঠিক কি কারণে তাদের ঝগড়া চলছে জানা নেই। একেই মন খারাপের স্তূপ, উপরে এমন অসহনীয় ঘরের অবস্থা। ধারার মাথায় আগুন জ্বলে উঠল। তেরে যে দুটোকে দুটো গাট্টা মেরে দিল। কড়া কণ্ঠে বলল, এটা কি মাছের বাজার? তোরা কি মানুষ হবি না? ধারাপু, আমার দোষ নেই। এই আশাটাই আমার ক্লিপ নিয়েছে। এটা তোর না, ধারাপুর ক্লিপ। আর খাটের এপাশ আমার। ধারার মেজাজ আরো তিরিক্ষি হলো। তীব্র স্বরে বলল, এই চুপ, বের হ আমার ঘর থেকে, এখনই বের হবি। যমজ বিচ্ছু দুটো তাদের 28টি দাঁত বের করে বলল, তা হচ্ছে না, দাদাজান এই ঘর আমাদের দিয়েছেন, বলেছেন এই ঘরে এখন আমরা থাকবো। ধারার বুঝতে বাকি রইল না এই বিনা নোটিশে ছোট মামার আগমনের কারণ। হয়তো সকালে নিজ ঘর থেকে বের হতে দেখে ফেলেছিলেন নানা ভাই, তাই দাবার ঘোড়ার চাল চেলেছেন, ছোট মামা এবং পরিবারকে নিয়ে এসেছেন। আর ধারার ঘর সঁপে দিয়েছে নিজের একান্ত সেনাপতি যমজদের হাতে। উফ, দাদা নাতি দুটোই একই রকম, হাড় জ্বালিয়ে দিল একেবারে। নানা ভাইকে ভালোবাসে বলে এই অত্যাচারগুলো মুখ বুজে মেনে নিতে হচ্ছে ধারার। আর নয়, এর বিহিত চাই চাই। একরাশ বিরক্তি নিয়ে ছুটল সে নানা ভাইয়ের ঘরে। বিছানায় হেলান দিয়ে জামাল সাহেব আপন মনে শ্রীকান্ত বইটি পড়ছেন। বয়স হলেও বই তার খুবই ভালো লাগে। শরৎচন্দ্রের এক একটা লেখা তার খুবই পছন্দ। অসুস্থতা তো আছেই, কিন্তু মনকে সতেজ রাখাটা জরুরি। জীবন তো ক্ষণস্থায়ী, আজ নয়তো কাল, পরকালে তো যেতেই হবে। তাই নিজেকে আটকে রাখেন না তিনি। বই পড়েন, কবিতা লেখেন, ব্যস্ত যুবক বয়সে যা করেননি সেগুলোই করেন। এমন সময় আগমন ঘটল তার ছোট ছেলে ইলিয়াসের। তার কপালে চিন্তার সূক্ষ্ম রেখা। মোটা ফ্রেমের চশমা নামিয়ে সেলিম সাহেব জিজ্ঞাসা করলেন, কিছু কইবা আব্বা? আব্বা, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? সেলিম ভাই ধারা আর অনলের বিয়ে সম্পর্কে জেনে গেছে। আমাকে ফোন করেছিল। খুব চেতে আছেন তিনি। বিশ্রী গালিগালাজও করেছেন। শান্ত মুখটা চট করেই শক্ত হয়ে উঠল জামাল সাহেবের। বুকের মাঝখানে একটা তীব্র ব্যথা অনুভূত হলো, কিন্তু ইলিয়াসকে বুঝতে দিলেন না। তীব্র স্বরে বলল, ওর সাহস কি করে হয় তোকে ফোন দেওয়ার? ওর লজ্জা করে না? আব্বা, উত্তেজিত হবেন না। সেলিম ভাই চাইলে তো হবে না, আমরা তো আছি, ও আসুক। আমিও দেখব ওই বেয়াদব কি করে। আমার মাইয়া ডারে মাইরা শান্তি হয় নাই, এখন নাতনি ডারে মারতে চায়। ফাজিল পোলা। আব্বা, শান্ত হন। উনি এই মাসের শেষে আসবেন, চিন্তা করবেন না। অনল ধারাকে সামলে নেবে। আপনি অসুস্থ, আপনি উত্তেজিত হবেন না। জামাল সাহেব আরো তীব্র হুঙ্কার ছাড়লেন। ইচ্ছে মতো গালমন্দ করলেন সেলিম সাহেবকে, কিন্তু কথাগুলো ধারার কান অবধি পৌঁছালো না। বাবা আসবে কথাটাই তার জন্য যথেষ্ট ছিল। এলোমেলো পায়ে রওনা দিল অনলের রুমে। বাঘের ডেরাতেই প্রবেশ করল সে। গা এলিয়ে দিল বিছানায়। অনুভূতিগুলো মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। প্রচন্ড কান্না পাচ্ছে, প্রচন্ড কান্না। ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল টেরটিও পেল না। এই ঘুমটি দীর্ঘকালের হলে হয়তো ভালো হতো, চিরকালের হলে হয়তো ধারা মুক্তি পেত। অনল বাড়ি ফিরল সন্ধ্যার আগ মুহূর্তে। কাজ শেষ করে আড্ডা দিতে দিতে কখন বিকেল ফুরিয়ে গেছে টেরটি পায়নি। জ্যামও ছিল হালকা। ব্যস্ত দিনের নিষ্পত্তির পর সবাই বাড়ি ফিরতে ব্যস্ত, তাই যানজট তো হবেই। অনল বাড়িতে ঢুকতেই ছোট মামার দেখা পেল। নিষ্প্রভ কণ্ঠে সালাম দিয়েই রুমে গেল সে। বড্ড ক্লান্ত শরীর। এতদিন পর টানা কথা বলেছে সে, গলাও ব্যথা করছে। নীরব নিস্তব্ধ আধারে নিমজ্জিত ঘরে প্রবেশ করতেই প্রশান্তির স্নিগ্ধ ঢেউ বয়ে এলো অনলের হৃদয়ে। কি শান্ত পরিবেশ। অনল লাইট না জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ঘড়ি, মানিব্যাগ সব রাখলো সেখানে। তারপর আয়নার দিকে তাকাতেই দেখতে পেল একটা কালো অবয়বের প্রতিবিম্ব। প্রতিবিম্বটি ঠিক তার পেছনে। অগোছালো চুল মুখের সামনে লেপ্টে আছে, উদ্ভ্রান্ত শান্ত দৃষ্টি। জামাকাপড় এলোমেলো। ক্লান্ত মস্তিষ্ক মুহূর্তে জমে গেল। বুকটা কেঁপে উঠল অনলের। তার ঘরে কারো উপস্থিতি হতে পারে, কথাটা যেন মাথাতেই ছিল না। প্রচন্ড ভয় তাকে ঘিরে ধরল। কপালে ঘাম জমতে লাগলো। ভয় মিশ্রিত চোখে পেছনে তাকাতেই মনে হলো অবয়বটি তার কাছে আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। জড়ানো স্বরে চেঁচালো, ভূত ভূত।
সাথে সাথেই অবয়বটি লাইট জ্বালালো। এলোমেলো চুলগুলো মুখের ওপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা। তো প্রিয় গল্পপ্রেমীরা, আমার অসুস্থতার কারণে এখন থেকে এই গল্পটি আমার ছোট বোনের ভয়েসে পাবেন। ভয় মিশ্রিত চোখে পেছনে ফিরতেই মনে হলো অবয়বটি তার কাছে আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। জড়ানোর স্বরে চেঁচালো, ভূত ভূত। সাথে সাথেই অবয়বটি লাইট জ্বালালো। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা। অনল এখনো ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ধারার দিকে। ধারা খেয়াল করলো সে প্রচন্ড ঘামছে। তার ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখগুলো বিস্ফোরিত হয়ে আছে। মুখ ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভীত সন্ত্রস্ত অনলকে দেখে ধারাও খানিকটা বিচলিত হয়ে যায়। টেবিলে রাখা বোতলটি এগিয়ে দিয়ে বলে, শান্ত হও, আমি, পানি খাও, ভালো লাগবে। অনল কাঁপা হাতে পানির বোতলটা নিল। এক নিঃশ্বাসে পানি খেলো সে। এখন একটু স্বাভাবিক লাগছে। ভয়টা এখনো পুরোপুরি কাটেনি। বুকটা ঈষৎ কাঁপছে। হৃদস্পন্দন বেসামাল এখনো। হয়তো পালস অক্সিমিটারে মাপলে 100-এর উপরে পালস পাওয়া যাবে। অনল কিঞ্চিত স্বাভাবিক হতেই ফট করে ধারা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি ভূতে ভয় পাও অনল ভাই? প্রশ্নটা কর্ণপাত হতেই তীব্র লজ্জা ঘিরে ধরল অনলকে। 28 বছরের তাগড়া যুবক নাকি ভূতে ভয় পায়? ব্যাপারটা শুধু হাস্যকর নয়, চরম লজ্জাজনক। উপরন্তু এতকাল তার ভাব গাম্ভীর্যের জন্য ছোট ছোট ভাই বোনদের মাঝে একটা দাপট আছে। বড় হবার কারণে সবার উপর একটা রাজত্ব খাটানোর অধিকারটি তার জন্ম লগ্ন থেকেই প্রাপ্ত। সেখানে এত বড় দুর্বলতাটি যদি প্রকাশ্যে চলে আসে, তবে মান ইজ্জতের আর রেহাই থাকবে না। তার থেকেও বড় কথা, একজন গণিতের টিচার, সে কিনা ভূতে ভয় পায়। এ যদি সমাজ জানে, তবে আর মুখ দেখাবার জায়গা থাকবে না। অবশ্য এতে তার দোষ নেই। ভয় একটা প্রবৃত্তি, যা মনের অজান্তেই চুপিসারে ঢুকে পড়ে মনের গহীনে। তারপর ধীরে ধীরে তা বিস্তার লাভ করে, শাখা প্রশাখা মেলে নিজের রাজত্ব তৈরি করে। মস্তিষ্কের অজান্তেই এই ভয়ের বিস্তার হয়। তারপর কোনো একটা ঘটনায় ঘাপটি মারা ভয় লাফিয়ে বেরিয়ে পড়ে। অনলের সাথেও তাই হয়েছে। ছোটবেলায় বিশ্রী স্মৃতিটুকু এতকাল বুকের ভেতরে ঘাপটি মেরেছিল। হঠাৎ ওই রূপে ধারাকে দেখতেই তা বেরিয়ে এসেছে। এটার যুক্তিও অনল তৈরি করেছে। তার মনে ছিল না ধারা এখানে থাকে। সারাদিনের ক্লান্তিতে তার মস্তিষ্ক প্রায় বন্ধ হবার পর্যায়ে ছিল। আলো আধারের মিশ্রণে ওভাবে ধারার অবয়বে তার চিন্তার শক্তি লোপ পেয়েছে। তাই অজান্তেই ভূত ভূত বলে চেঁচিয়েছে। এটা অবচেতন মনের কারসাজি, ব্যতীত কিছুই নয়। যদি হিমুর মতো বেখেয়ালি আধ্যাত্মিক চরিত্র ভয় পেতে পারে, মিসির আলীর মতো শক্ত মস্তিষ্কের নিপুণ চিন্তার বুদ্ধিমান চরিত্র ভয় পেতে পারে। এ তো অনল। শার্লক হোমসও একবার ভয় পেয়েছিল, কবে মনে নেই অনলের। গলা খাকারি দিয়ে ধারার প্রশ্ন এড়াতে সে প্রতিবাদী স্বরে উত্তর দিল, আমি মোটেও ভূতের ভয় পাই না। তাহলে চেঁচালে কেন? আর কেন? সাজবেলায় এমন শাকচুন্নি সেজে ঘুরলে যে কেউ ভয় পাবে। আমি ক্লান্ত, তাই হুট করে আয়নায় তোকে দেখে একটু বিচলিত হয়ে গেছিলাম, মোটেই ভয় পাইনি। অনলের জড়ানো কথাগুলো এত সময় শুনছিল ধারা, কিন্তু তার কিছুতেই নিজেকে আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। রকচটা, গম্ভীর, দাম্ভিক, আত্মজেদি, কঠিন অনল কিনা ভূতে ভয় পায়? মানা যায়, এটা তো কাজীর মহলে আগুনের মতো ছড়িয়ে যাবে। অনলের এতকালের রাজত্বকে ভেঙে গুড়িয়ে দিতে এই একটা তথ্যই যথেষ্ট। ধারা হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। শুধু যমজ বিচ্ছুদের জানালেই এটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। অপরদিকে নিজের কাজে নিজের উপরই রাগ হচ্ছে অনলের। এত কালের সুপ্ত দুর্বলতা কিনা ধরার কাছে ধরা পড়ল। ধমকের স্বরে বলল, পাগলের ন্যায় হাসছিস কেন? হাসি থামা। বলেই ওয়াশরুমে ছুটল সে। ধারার হাসি থামছেই না, বিশেষ করে অনলের বিব্রত মুখখানা কানজোড়া লজ্জায় রক্তিম হয়ে আছে। বিকেলের মন খারাপগুলো কোথায় যেন উবে গেল। কালো মেঘগুলো সরে উদিত হলো স্বর্ণালী কুসুম প্রভা। অবশেষে বাগে পাওয়া গেল প্রিন্স উইলিয়ামকে। খাবার টেবিলে অনল চুপ করে থাকলো। বিব্রত, লজ্জা, ক্রোধে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। খাওয়াটাও গলা দিয়ে নামলো না। ছোট মামা তাকে দুবার জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ আব্বা? না চাচু, একটু ক্লান্ত। অনলের চুপসানো মুখখানা প্রচন্ড প্রশান্তি দিচ্ছে ধারাকে। সে প্রসন্ন মুখে খাবার খাচ্ছে। তার মনে হচ্ছে এভারেস্ট জয় করেছে সে।
এত বড় অস্ত্রটিকে গভীর চিন্তার সাথে ব্যবহার করবে সে। এশা ধারাকে মিটমিট হাসতে দেখে ফিসফিসিয়ে জিজ্ঞেস করেই বসল, ধারাপু কি হয়েছে? একটু পরপর মৃগী রোগীর মতো কেঁপে কেঁপে হাসছো কেন? লটারি পেয়েছি। কত টাকার? অমূল্য লটারি। এশা বুঝল না কিছু, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। ধারার প্রসন্নতার নজর এড়ালো না। এই মেয়ের ভরসা নেই, কখন ধূপধাপ কাহিনী ফাঁস করে দিবে ঠিক নেই। তাই কঠিন সিদ্ধান্ত নিল অনল, সিদ্ধান্ত আপোষের। খাবার পর প্রসন্ন চিত্তে রুমে ঢুকতেই অনলের মুখোমুখি হলো ধারা। তির্যক চাহনি, নির্বিকার মুখশ্রীটাকে উপেক্ষা করেই ধারা ঢুকে পড়ল ঘরে। তখনই অনলই তাকে ডেকে উঠল। ধারা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, কিছু বলবে? চরম ইতস্ততা লক্ষ্য করা গেল অনলের মাঝে। কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু বলতে তো হবেই। কোনো মতে গড়গড় করে বলল, আজ সন্ধ্যায় যা হয়েছে সেটা যেন এই ঘরের বাহিরে না যায়। কোন কথাটা? তুমি ভূতে ভয় পাও? ভয় পাই না, একটু ঘাবড়ে গেছিলাম। খানিকটা প্রতিবাদী স্বরে বলে উঠল অনল। ধারা ঠোঁট চেপে হাসি আটকালো, তারপর বিস্তর ভাব দিয়ে বলল, আমার বয়েই গেছে তোমার আদেশ মানতে। প্রিন্স উইলিয়াম বলে বলে মনে করো না সত্যি সত্যি তুমি প্রিন্স উইলিয়াম। আমি আমার মর্জির মালিক। বলেই চলে যেতে নিলে চট করে তার হাতটি টেনে ধরল অনল। হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। আকস্মিক কাজে খানিকটা চমকে উঠল ধারা। তাদের মধ্যকার দূরত্ব বেশি না। অনলের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার মুখশ্রীতে। সুগভীর চাহনি ধারার চোখের মাঝে আবদ্ধ, আর তার শক্ত বাহুর বেষ্টনীতে ধারা আবদ্ধ। এক মাদক গন্ধ নাকে এলো ধারার। গন্ধটি কি অনলের স্বতন্ত্র জানা নেই। অনলের এমন কাজে ক্ষণিকের জন্য হলেও ঈষৎ কেঁপে উঠল ধারা। ভীষণ লজ্জা ভর করল সমস্ত শরীরে। আত্মবিশ্বাসগুলো উবে গেল। কিছু বলার আগেই অনল বলল, এক মাঘের শীত যায় না, প্রথমবার রিকোয়েস্ট করছি, ভাব দেখাস না। ঘুরে ফিরে এই ঘরেই থাকবি তুই। তারপর বাঁকা হেসে ছেড়ে দিল সে ধারাকে। আবারও কুপকাত হলো ধারা। তীব্র অপমান, লজ্জা, ক্রোধের সংমিশ্রণে গা জ্বলে উঠল। ঝাঝালো স্বরে বলল, ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই না। আচ্ছা যা, যদি তুই ঘটনাটা চেপে যাস, আমি তোকে যে কোনো 3টে ইচ্ছা পূরণ করব। যে কোনো 3টে, যা বলবি তাই। ধারা সন্দেহান নজরে চাইল তার দিকে। তার বিশ্বাস হচ্ছে না দাম্ভিক প্রিন্স উইলিয়াম তার সাথে আপোষ করতে চাচ্ছে। ধারা কিছুক্ষণ ভেবে বলল, বেশ 4টে। এর মধ্যে একটি আজ থেকে আমি ঘুমানোর সময় লাইট অফ থাকবে, আর বাকিগুলো ভেবে দেখব। বেশ, আমি রাজি, কিন্তু এশা আশা যেন ঘুণাক্ষরেও সন্ধ্যের ঘটনাটা না জানে। বেশ, আর কিছু না। আপোষ করে নিলেও ধারা বেশ চিন্তিত। ঠকে গেল না তো? 4টে ইচ্ছের তো একটিই শেষ, আর 3টে কি এমন চাওয়া যায় যাতে এই প্রিন্স উইলিয়ামের অরাজকতা থেকে মুক্তি পাবে সে। অন্যদিকে ধারার দিকে সুগভীর নয়নে তাকিয়ে স্মিত হাসে অনল। এত ছেলে মানুষ কেন মেয়েটা? হয়তো এই প্রশ্নের উত্তর কখনো পাবে না সে। ধারার ঘুম ভাঙল বেশ সকালে। উষ্ণ কোমল প্রভা পর্দা ভেদ করে চুপি চুপি তখন রুমে প্রবেশ করছে। মৃদু নরম সোনালি রোদ। চোখ কচলে উঠে বসল ধারা। কোলবালিশের দেওয়ালের ওপাশের জায়গাটা শীতল। অনল নেই। খানিকটা অবাক হলো, কিন্তু গা মাখালো না। আজকাল তার মনটা ফুরফুরে। অনলের ঘরে থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না। এখন আর সে কাজের বাহানায় লাইট জ্বালিয়ে উত্ত্যক্ত করে না ধারাকে। ফলে নির্বিঘ্নে ঘুমায় ধারা। ক্লাসেও মোটামুটি ভালোই চলছে। মাহিটাও সেদিনের পর থেকে চিঠি দেবার জন্য জিদ করেনি। গা টানা দিয়ে উঠল ধারা। আজ তাড়াতাড়ি যাবে ভার্সিটিতে, নাস্তাটাও করবে ক্যাফেটেরিয়াতে। আজ একটা বিশেষ দিন, তাই লেট করা যাবে না। ঝটপট তৈরি হলো সে। মুখ ধুয়ে বই খাতা গুছিয়ে নিল। সাদা একটা জামা পরে নিল। চুলগুলো একপাশে নিয়ে বেনুনি বাঁধল। ঠোঁটে দিল মিষ্টি রঙের লিপস্টিক। বেশ ভালো করে সেজেগুজেই বের হচ্ছিল, তখনই বাঁধল বিপদ। জামাল সাহেব বসার ঘরে চা খাচ্ছিলেন। ধারাকে বের হতে দেখেই উনি নতুন ফরমান জারি করলেন। আজ থেকে তোমারে কলেজে অনল দিয়ে আসবে, ওই তোমারে নিয়ে আসবে। অনল তখন নাস্তা করতে ব্যস্ত। নানা ভাইয়ের এমন অযৌক্তিক ফরমানের কোনো প্রতিবাদ সে করল না। কিন্তু ধারা বলে উঠল, কেন? আমি তো একাই যেতে পারি, তাতে কি ধারা রানী? যাইবা তো একই জায়গায়। তোমার স্বামীও তোমার দায়িত্ব নিক, যাতে তোমার বাপ আমার উপরে আঙুল না তুলতে পারে।
নানা ভাইয়ের যুক্তির কাছে কোনো যুক্তি দেখাতে পারল না ধারা। সুভাষিনীও হেসে বলল, একদম ঠিক বাবা, আমার কি টেনশন হয় বলবেন না। মেয়ে মানুষ একা একা যাতায়াত করে, দিনকাল তো ভালো না, আর ছেলেরা যা পাজি, আমার ধারাও তো কম সুন্দরী না, যদি উঠিয়ে নিয়ে যায়। মানুষের বুদ্ধির এত আকাল পড়েনি যে ধারাকে তুলে নিয়ে যাবে। জানের মায়া সবার থাকে। মিনমিনিয়ে কথাটা বলেই উঠে গেল অনল। ধীরে বললেও কথাটা ঠিক কানে গেল ধারার। জ্বলন্ত দৃষ্টিতে যদি কাউকে ভস্ম করা যেত তবে আজ অনলকে তাই করত সে। নানা ভাইকে যুক্তি দেখাতে যেও পারল না। বৃদ্ধ মানুষটার কাছে যেন সব কিছুর উত্তর আছে, তাই বাধ্য হয়েই অনলের সাথেই যেতে হবে তাকে। বের হতেই দেখল প্রিন্স উইলিয়াম তার জানে উঠে বসে আছেন। ব্যস্ত গলায় বলল, আসুন মহারানী, এই দাসকে কৃতার্থ করুন। মনে মনে হাজার গালমন্দ করলেও মুখে প্রকাশ করল না ধারা। উঠে বসলো অনলের বাইকে। পিচের রাস্তায় চলল অনলের বাইকটি। ভার্সিটির গেট থেকে বেশ দূরত্বে আসতেই ধারা ব্যস্ত কণ্ঠে বলল, এখানে রাখো, আর যেও না। কেন? আমি চাই না তোমার সাথে কেউ আমাকে দেখুক, হট টপিক হয়ে যাবে। অনল বাইক থামাতেই নেমে পড়ল ধারা। অনল কিছু বলার আগেই ছুটল সে। অনল চেয়ে রইল ধারার যাবার পানে। আশপাশ নিবিড় পর্যবেক্ষণের পর ভার্সিটিতে প্রবেশ করল ধারা। তার বন্ধুমহল বা ক্লাসের কাউকেই নজরে পড়েনি, কিন্তু ওই যে কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দীর্ঘ প্রশান্তের নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকেই পা বাড়াতেই মুখোমুখি হলো দিগন্তের। তীর্যক নয়নে সে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি তার বন্ধুদের একজন। ধারা কিছু বলার পূর্বেই সে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে দিল, অনল স্যারের সাথে তোর কি সম্পর্ক? কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকে পা বাড়াতেই মুখোমুখি হলো দিগন্তের। তীর্যক নয়নে সে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি তার বন্ধুদের একজন। ধারা কিছু বলার পূর্বেই সে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে দিল, অনল স্যারের সাথে তোর কি সম্পর্ক? প্রশ্নটি শুনতেই পিলে চমকে উঠল ধারার। চুরি করতে যে অপরিপক্ক চোরেরা ধরা পড়ে গেলে যেমন আমতা আমতা করে, ঠিক তেমন আমতা আমতা করতে লাগলো সে। মস্তিষ্কটা হুট করেই যেন ল্যাপটপের উইন্ডোজ শাটডাউনের মতো বন্ধ হয়ে গেছে। উত্তরটা অতি সরল, তবুও যেন ভাষা হারিয়ে ফেলেছে ধারা। আমতা আমতা করে বলল, কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। উনাকে তো এর আগে আমি দেখিনি। অনল স্যারের বাইক থেকে তোকে নামতে দেখেছি আমি। ঝেড়ে কাশ, লুকিয়ে লাভ নেই। শীতল অবিচলিত কণ্ঠে কথাটা বলল দিগন্ত। ধারা বুঝল মিথ্যের পাহাড় বানিয়ে লাভ নেই। দিগন্তের শকুনি নজর তাকে দেখে ফেলেছে। দিগন্তের এই পেজ 3 রিপোর্টারদের মতো সকল জায়গায় উপস্থিত হবার ব্যাপারটা বড্ড অপছন্দ ধারার। যখনই কিছু হয় সবার আগে সেটা তার নজরে পড়তে হয়। উপরন্তু সেই খবরটা বিবিসি চ্যানেলের মতো সারা ক্লাসে ছড়াবার মতো মহান কাজটিও সে নিজ দায়িত্ব মনে করে পালন করে। একটা ছেলে যে এতটা চুগলখোর হতে পারে ওকে না দেখলে ধারা জানতো না। তবুও তার সাথে ধারার সখ্যতা আছে, কারণ ব্রেকিং নিউজ শুনতে কার না ভালো লাগে। ল্যাব সেশনের মাঝে হুটহাট কে কাকে প্রপোজ করলো, কোন মেয়ের কোন সিনিয়রের ওপর ক্রাশ, কোন জোড়া কপত কপতি স্যারের নজরে পড়লো, কোন কোন গ্যাং মারামারি করে মাথা ফাটালো, ব্যাপারগুলোর মশলাদার গল্প শুনতে খুব একটা মন্দ লাগে না। ছাত্র হিসেবে ডাহা ফেলু হলেও খবর প্রচারে সে 100তে 100। এখন তাকে যদি ধারা জানাই সে শ্রদ্ধেয় নতুন স্যারের স্ত্রী, তাহলে পরদিন সকালে সে হয়ে যাবে ভার্সিটির জমজমাট খবর। ধারা চায় না হট টপিক হতে। বন্ধু মহলে আলোচনা সমালোচনার মধ্যমণি হওয়াটা ততটা খারাপ নয় যতটা তাকে এড়িয়ে চলাটা। স্যারের বউয়ের সাথে কে স্বাভাবিকভাবে কথা বলবে? যা একটু অনলের নামে 2-4টি সমালোচনা শুনে কান জুড়াতো আর হা হা হি হি করতো, সেটাও হবে না। গাল ফুলিয়ে একটা ছোট নিঃশ্বাস ছাড়ল সে। হতাশ গলায় বলল, আর লুকিয়ে লাভ নেই, তাই তো? ঠিক তাই চাঁদ, বলে ফেলো। কেন তার বাইকে চড়ে এলি? কে হয় উনি? দেখ, তুই তো জানিস আমি মামা বাড়িতে মানুষ। হ্যাঁ তো? অনল ভাই মানে আমাদের অনল স্যার আমার বড় মামার ছেলে। উনি আমার মামাতো ভাই, সে কারণেই তার বাইকে চড়ে আসা। যদিও আমার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, বড়দের কথার অমান্য করা আমার স্বভাবে নেই। ধারার কথা শেষ হবার আগেই তীব্র স্বরে দিগন্ত বলে উঠল, স্যার তোর মামাতো ভাই? আগে বলিসনি কেন? সাথে সাথে ধারা তার মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এজন্য বলিনি,
তোর পেট তো ফাটা ঢোল, একটা কথা চেপে রাখতে পারিস না? শুধু মাহি জানে, কারণ ও আমার স্কুলের বান্ধবী। আর খবরদার দিগন্ত, ক্লাসে কেউ যদি জানে আমি তোর দাঁত ভেঙে দিব। নিজ মুখ ছাড়াতে ছাড়াতে দিগন্ত বলে উঠল, এতে এত লুকোচুরির কি আছে? বরং এটা তো আরো ভালো, ক্লাসের লোক তোকে মাথায় তুলে নাচবে। হ্যাঁ, কিন্তু যখন দেখবে ওই অনল স্যার আমাকে 2 পয়সার দাম দেয় না, সেই মাথা থেকেই আছাড় মেরে ফেলে দেবে। তুই ভাই আমার, একটু চুপ করে থাক, সময় হলে আমি নিজেই বলবো। তোর ভাই হতে আমার বইয়েই গেছে। মিনমিনিয়ে কথাটা বলল দিগন্ত, ফলে ধারার কানে গেল না। সত্যি লুকানোকে কি মিথ্যের কাতারে ফেলা যায়? প্রশ্নটির উত্তর জানে না ধারা, তবে ভার্সিটি জীবনে খানিকটা শান্তির জন্য এই পথটাই বেশি উপযুক্ত লাগলো তার কাছে। হৃদয়ের অন্তঃস্থলে কিঞ্চিত খচখচানি থাকলো অবশ্য, ঠিক কেন জানা নেই। হয়তো অব্যক্ত অর্ধেক সত্যিখানাই কারণ। ধারা বেশি ভাবল না, দিগন্তের সাথে পা বাড়ালো ক্লাসের পানে। এদিকে তাদের দুজনকে প্রগাঢ় দৃষ্টিতে এত সময় লক্ষ্য করছিল কেউ। দৃষ্টিটি প্রখর এবং সুচালো। যত সময় তাদের দেখা যায় ঠিক তত সময় তাকিয়ে থাকলো সে। তারপর গমন করলো নিজ গন্তব্যে। ক্লাসে আজ বেশ রমরমা পরিবেশ। কেক আনা হয়েছে, একটা প্লাস্টিকের ছুরির ব্যবস্থাও করা হয়েছে। আজ একটা বিশেষ দিন, আজ প্লাবন স্যারের জন্মদিন। গত সেমিস্টারে মানুষটি তাদের কেমিস্ট্রি কোর্স নিয়েছিল। ধারার মতো পুরো ক্লাস তার ভক্ত, কারণ ৪৫ জন মানুষের একজনও ফেল করেনি, বরং সবার কোর্সে গ্রেড ছিল ভালো। তাই সকলের তার প্রতি ভালোবাসাটাও মাত্রাতিরিক্ত। ফেসবুকের জামানায় স্যারের জন্মদিন জানাটা কোনো কঠিন ব্যাপার নয়। সে তো অনল স্যার নন, যার ফেসবুক আছে কিনা ব্যাপারটা সন্দেহান। আর পছন্দের স্যারের জন্মদিন পালন করা আজ একটা ফ্যাশনই বলা যায়। ফলে প্লাবন স্যারের জন্মদিন পালনের জন্যই এত আয়োজন। ধারাও ঠিক সেই কারণেই হালকা সেজেগুজে এসেছে। কিশোরী মনের আবেগী হোক না, তাকে যত্ন করতে দোষ কোথায়? সে তো আর মনের কথাটা উজাড় করে বলছে না, শুধু মানুষটার বিশেষ দিন পালন করবে। প্লাবন ভাইয়ের জন্য সে একটা উপহারও কিনেছে, কেক কাটার পর দিবে। ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ প্লাবনকে ডেকে আনলো। প্লাবনের ক্লাস না থাকায় সে এলো। এত চমৎকার আয়োজন দেখে আবেগে আপ্লুতও হলো, কিন্তু ধারার উপহারটা দেওয়া হলো না। সব পরিকল্পনায় পানি ঢেলে দিল একটাই মানুষ, অনল। কেক কাটার সাথে সাথেই সে তার ক্যালকুলাসের বই নিয়ে হাজির হলো। প্লাবন কোনো মতে বলল, সবাইকে অনেক ধন্যবাদ, এমন বার্থডে হবে জানতাম না, সত্যিই ভালো লেগেছে। কেকটা কেটে তোমরা খেয়ে নাও। অনল স্যার যেহেতু দাঁড়িয়ে আছেন, আর আমি সময় নিব না, আরো একবার বলবো ধন্যবাদ। প্লাবন বেরিয়ে গেলে ছাত্ররা কেক খেতে ব্যস্ত হয়ে পড়ল। সবাই খেলেও ধারা খেলো না, কারণ তার সযত্নে আনা উপহারটি এখন তার হাতেই রয়ে গেল, প্লাবনকে দেওয়া হলো না। এদিকে চরম বিরক্তি ফুটে উঠল অনলের মুখে। একেই গরমের শার্টখানা ভিজে গেছে, অথচ তার ক্লাসের বাহিরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছাত্ররা মনের সুখে কেক খাচ্ছে, এদের কারোরই হয়তো মনেও নেই আর 2 মাস পর সেমিস্টার ফাইনাল। বা হাতের বৃদ্ধা আঙ্গুলি ঘষতে ঘষতে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হয়েছে তোমাদের? জি স্যার। অনল সময় নষ্ট না করে ভেতরে প্রবেশ করলো। তারপর নির্বিকার ভঙ্গিমায় বলল, এই যে পেপার, প্রত্যেকেই পাস করে দাও। আজ তোমাদের সারপ্রাইজ টেস্ট নিব। সারপ্রাইজ টেস্টের কথা বিশাল অ্যাটম বোমার মতো কাজ করলো। ছাত্রছাত্রীদের উল্লাসগুলো মুহূর্তেই উবে গেল। রিপ্রেজেন্টেটিভ আমতামতা করে বলল, স্যার, সারপ্রাইজ টেস্ট? হ্যাঁ, 10 মার্কের। এটা ক্লাস অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত হবে। ফার্স্ট পেপার পাস করো। সকলের মুখ থমথমে। পরীক্ষা শুরু হলো। অনল পায়চারি করছে। ধারার বেঞ্চের সামনে এসেই সে দাঁড়িয়ে গেল। সুচালো চোখে দেখল ধারার সফেদ খাতা। রোল ব্যতীত একটা লাইনও লেখা নেই। সে প্রশ্নও তোলেনি। অনল কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলো, যার অর্থ, তুই ক্লাসে কি একটু মনোযোগী হতে পারিস না? আমার বউ এত গবেট কেন? কিন্তু তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ধারা তার সাদা খাতা কাটাকাটি খেলতে লাগলো। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেললো অনল, তারপর আবার হাঁটতে লাগলো। ব্যাপারটা দিগন্তের চোখ এড়ালো না। ক্লাস শেষে বন্ধু মহল বসলো ক্যাফেটেরিয়ায়। আজ ল্যাব নেই, সব ক্লাসের ঝামেলাও শেষ। নীরব ক্যাফেটেরিয়ার কাউন্টারের রফিক মামাকে বলল, মামা, সবাইকে সামোসা আর তরমুজের শরবত দাও তো। দেতাসি, বসো। এই ছোটন, 5 নম্বর টেবিলে 5টা সামোসা আর 5টা জুস দে। এর মাঝেই অভিক বলে উঠল, অনল স্যার আজ কি কাজটা করলো? সারপ্রাইজ টেস্ট। আরে জানিয়ে পরীক্ষা নিলেও পাই 10-এ 2। সেখানে সারপ্রাইজ টেস্ট নেবার কি মানে? আমি সাদা খাতা জমা দিয়েছি। নীরবকে উঠিয়ে দিল। ধ্যাত, ভালো হয়েছে।
তোমরা লেকচার তুলবা না আর মার্ক চাবা, সেটা তো হবে না। এটা পরশু দিনই করিয়েছিল ক্লাসে, এজন্যই তো তোকে এত ভালোবাসি। আজ নোট খাতাটা নিয়ে যাব। নীরব এবং অভিকের কথার মাঝে দিগন্ত বলে উঠল, ধারা তো নিশ্চয় 10-এ 10 পাবি। এটা কেন মনে হলো? অদ্ভুত, তোর ভাই তোকে জানায়নি এটা হতে পারে? যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। দিগন্ত কথাটা ফাঁস করেই দিল। অমনি সকলের দৃষ্টি তার দিকে ঘুরে গেল। দিগন্তের দিকে কটমট করে চাইলেও সে তা উপেক্ষা করে বলল, ক্লাসে কেউ পাশ না করলেও ধারা ঠিকই পাশ করবে। অনল স্যার তোর ভাই? আগে বলিসনি কেন? এত বড় কথাটা তুই চেপে গেলি। সকলের প্রশ্নে বিরক্ত হয়ে উঠল ধারা, তাই বাধ্য হয়েই খোলসা করল তার এবং অনলের সম্পর্কটি। সব শুনে অভিক দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছিস, এই কাজিনগুলো নষ্টের গোড়া। দেখ না, আমার কাজিন জিআরইতে ভালো নম্বর পেয়ে জার্মানিতে স্কলারশিপ পেয়েছে। আমার ফুপু সুন্দর মিষ্টির প্যাকেট নিয়ে হাজির, ফলে সেই মিষ্টিতে ভেজানো কথাগুলো আমার নসিবে জুটল। বাবা তো বলেই দিয়েছে, এবার যদি আমি রিটেক খাই সোজা বাড়ি ছাড়া করবে। এত আলোচনার মাঝেও মাহিকে দেখা গেল চুপচাপ। সে গভীর চিন্তায় ডুবে আছে। ধারা 2-4 বার জিজ্ঞেস করলেও উত্তর দিল না। ম্লান হেসে বলল, কিছুই হয়নি। হঠাৎ সে উঠে বলল, তোরা খা, আমি একটু আসছি। কোথায় যাস? কাজ আছে। আর প্রশ্ন করল না ধারা। নির্বাক চাহনিতে মাহির যাওয়া দেখল। তখনই উপহারের কথা স্মরণ হলো। সেও বলল, তোরা খা, আমি ওয়াশরুম থেকে আসছি। ক্যাফেটেরিয়া থেকে বের হয়েই একাডেমিক বিল্ডিং এর দিকে হাঁটা দিল ধারা। তার ভার্সিটির একাডেমিকে উল্টো দিক থেকে যেতে কোথায় একটা মাঠ পড়ে। সেখানে নরম ঘাসের ওপর বসে আড্ডা দেয় ছাত্ররা। দুপুর বেলায় মাঠটা প্রায় থাকে নির্জন। সূর্যের জ্বলন্ত রোদ সরাসরি পড়ে বিধায় এই সময়ে এখানে কেউ আসে না। তাই এই পথটাই বেছে নিল ধারা। প্লাবন ভাইকে উপহার দেওয়াটা কারণ নজরে না পড়াই ভালো। ধারা বিল্ডিং এর দিকে বাঁক নিতেই থেমে গেল সে। মাঠের এক কোনায় দুটো পরিচিত মুখের দর্শন পেতেই তার পা থেমে গেছে। অনল এবং মাহিকে দেখা যাচ্ছে। মাহি মাথা নিচু করে আছে, লাজুক দৃষ্টি তার। ধারা একটু এগিয়ে গেল, লুকিয়ে এক কোনায় দাঁড়ালো সে। তখনই মাহির মৃদু স্বর কানে এলো, অনল ভাই, আমি আপনাকে বহুদিন যাবৎ পছন্দ করি। মাঠের এক কোনায় দুটো পরিচিত মুখের দর্শন পেতেই তার পা থেমে গেছে। অনল এবং মাহিকে দেখা যাচ্ছে। মাহি মাথা নিচু করে আছে, লাজুক দৃষ্টি তার। ধারা একটু এগিয়ে গেল, লুকিয়ে এক কোনায় দাঁড়ালো সে। তখনই মাহির মৃদু স্বর কানে এলো, অনল ভাই, আমি আপনাকে বহুদিন যাবৎ পছন্দ করি। প্রতিবার আপনাকে সাদা কাগজে মুড়েই অনুভূতিগুলো জানিয়েছি, আর প্রতিবারই প্রত্যাখ্যান করেছেন আপনি নিষ্ঠুরভাবে। অনেক সাহস করে তাই সরাসরি কথাগুলো বলতে চাই। আবেগ বলুন, ছেলে মানুষই বলুন, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনাকে দেখলেই বুকের ভেতরটা কেমন জানি করে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অনুভূতির জোয়ার সামলে রাখা কষ্টকর হচ্ছে, তাই সরাসরি বললাম, আপনি কি আমায় একটু সুযোগ দিবেন আপনার জীবনে আসার? মাহির কথাগুলো শান্তভাবে শুনল অনল। তার মুখশ্রী বরাবরের মতোই কঠিন, নির্বিকার। মাহির ফর্সা মুখখানা লাল হয়ে গেছে, গোল গালে রক্ত জমেছে, চোখ নামিয়ে রেখেছে সে, কণ্ঠও জড়ানো লাগছে। অপরদিকে ধারার মনের ভেতর এক অজানা ঘূর্ণিঝড় শুরু হলো। এক অস্বস্তি অনুভূতি তাকে ঘিরে ধরল। এই অনুভূতির উৎস তার জানা নেই, তবে মাহির ওপর ক্ষীণ ক্ষোভ হলো। মেয়েটা এতকাল তাকে প্রেম কবুতর বানাতো, তাকে পিয়ন বানিয়ে চিঠি পাঠাতো, অথচ অনল ভাইকে প্রণয় নিবেদনের ব্যাপারটা চেপে গেল। কতবার তাকে শুধালো, অথচ মেয়েটা কিছুই বলল না। ধারার ভালো লাগছে না, খুব অসহনীয় অনুভূতি হচ্ছে তার। কেন জানা নেই, উপহার দেবার ইচ্ছেটা মরে গেল। চুলোই যাক উপহার। তার অনলের উত্তর জানার আগ্রহ হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই অন্তরাত্মা বাদ সাধল। সে কেন উত্তেজিত হচ্ছে? মাহি তো প্রিন্স উইলিয়ামকে পছন্দ করে, তাকে মনের কথা বলাই দোষ কি? লুকিয়ে চোরের ন্যায় তাদের কথা শোনা কি খুব দরকার? তবুও যে মনটা আকুপাকু করছে, সব যুক্তিকে হার মানাচ্ছে অবুঝ মন, এমন অনুভূতিটা এই প্রথম হচ্ছে। অনল এখনো নির্বাক। সে ঘড়ির দিকে একবার দেখেই হাত দুটো পকেটে পুরল। ধারা আবারও ভালো করে শুনতে আরেকটু এগিয়ে আসতেই শুকনো খড় শব্দ করে উঠল। মাহি চমকে বলল, ওখানে কেউ আছে, হয়তো বেড়াল হতে পারে, হয়তো মালিকের কাছ থেকে পালিয়ে খাবার চুরি করতে এসেছে। নির্লিপ্ত স্বরে বলল অনল। বেড়াল? শেষমেশ বেড়াল বলল সে ধারাকে। কথাটা কানে আসতেই মন বিষিয়ে উঠল। অজানা কারণে সকল আগ্রহ হারিয়ে গেল। অজানা কারণেই খুব রাগ হলো অনলের ওপর। সেখানে থাকার ইচ্ছে হলো না তার।
হন হন করে চলে গেল সেখান থেকে। এর মাঝে ভুলেও গেল প্লাবনকে উপহার দেবার কথা ছিল। এদিকে অনল এখনো শব্দ হবার জায়গায় তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণায় বিচিত্র হাসি উকি দিল। মাহি অধৈর্য কণ্ঠে বলল, উত্তর দিবেন না অনল ভাই? ধারা বাড়ি ফিরল এক রাশ চিন্তা নিয়ে। কোনো মতে একটা রিক্সা ঠিক করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে সে। তার মস্তিষ্কে নিউরনগুলো জড়ানো লাগছে, যেন তাদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘরে প্রবেশ করতেই সুভাষিনী বেগম বলল, তুই একা কেন? অনল কোথায়? তোমার ছেলের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আনমনেই কথাটা বলল ধারা। ব্যাগটা সোফায় রেখেই ধপ করে বসল সে। যমজ বিচ্ছুর টিভি দেখছিল সেখানে। ধারার থমথমে মুখখানা দেখে এসে একটু এগিয়ে এসে বলল, ধারাপু, তোমার কি পেট খারাপ নাকি কোষ্ঠকাঠিন্য হয়েছে? কথাটা শুনতেই কড়া চোখে তাকালো ধারা। তখন এসা বলল, না, তোমার মুখটা বাবার মতো লাগছে। সকালে বাবার বাথরুম ক্লিয়ার না হলে এভাবেই মুখ বাঁকিয়ে রাখে। বলো তো আশা এসবগুলোর ভুসি গুলিয়ে দিচ্ছে। কানের নিচে মারলে মাথায় জমা সব ভুসি বেরিয়ে যাবে, বেয়াদব কোথাকার। বলেই হন হন করে ঘরে চলে গেল ধারা। এসা কিছু সময় বেকুবের মতো চেয়ে রইল। তারপর হতাশ স্বরে বলল, বুঝলি আশা, মানুষের ভালো করতে নেই, এই দুনিয়ায় শুভাকাঙ্ক্ষীদের কদর নেই। ঠিক। আশা সহমত প্রকাশ করল। তারপর তারা পুনরায় টিভিতেই মনোনিবেশ করল। ধারা রুমে পাইচারি করছে। তার চিন্তা এখনো মাঠের কোনায় অনলেই আটকে আছে। অনল ভাই কি তার বিয়ের কথাটা বলে দিয়েছে? তার ভরসা নেই, বলে দিতেই পারে। তখন মাহি তার উপরে চটে যাবে। এত বড় সত্য লুকিয়েছে ধারা। এই ব্যাপারটা ভেবে তার দুশ্চিন্তা বাড়ছে। আবার মনে হচ্ছে এমনটা তো নাও হতে পারে। এমনও হতে পারে অনল ভাই মাহির প্রেম নিবেদনে গলে গেছে। মাহি যথেষ্ট সুন্দরী, গোলগাল মুখ, ছোটখাটো ফর্সা মেয়ে, চোখগুলো কাজল কালো, গোলাপি ঠোঁট, মাজা অবধি সাপের ন্যায় বেয়ে আসা কেশ। কি মিষ্টি গাই, তার সুরেলা কণ্ঠের প্রেমিক অনেক। এমন মেয়ে প্রেম নিবেদন করলে যে কোনো পুরুষ গলে যাবে। অনল ভাইও তো পুরুষই। কথাটা ভাবতেই এক অদ্ভুত অনুভূতি হলো ধারার। আগের চিন্তাগুলো মুহূর্তেই বাষ্পায়িত হয়ে গেল। নতুন চিন্তা ভর করলো মস্তিষ্কে। যদি অনল মাহির প্রেম নিবেদনে গলে যায় তবে কি হবে? অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরল ধারাকে। এই বিষণ্ণতার কারণ সে জানে না, সত্যিই জানে না। অনল ফিরল সন্ধ্যার পরে। অবশেষে তার ব্যস্ত দিনের অবসান হলো। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সে ফিরল ঘরে। জ্যামের কারণে আজ অনেক দেরি হয়ে গেছে। জ্যামে বসেছিল প্রায় আধা ঘন্টা। বাড়ি ফেরার তাড়া তো সবারই। সারাদিনের সকল ব্যস্ততার ইতি টেনে ঘরে ফেরা। তাই এই সময় ইট পাথরের ঢাকায় জানের লাইন হয়। এটাই তো তার চিরচেনা অস্তিত্ব। ঘরে ঢুকতেই দেখা গেল পুরো পরিবার বসার ঘরে। মুড়ি পার্টি হচ্ছে। টিভিতে উত্তম কুমারের ছায়াছবি মৌচাক চলছে। এই সিনেমাটি জামাল সাহেবের অতি প্রিয়। যখনই টিভিতে হয় তিনি সুভাষিনীকে মুড়ি মাখতে বলেন। মুড়ি খেতে খেতে সিনেমাটা দেখেন তিনি। আজ তার সাথে রাজ্জাক, ইলিয়াস, রুবি এবং আশা এসাও যুক্ত হয়েছে। ইলিয়াস অনলকে দেখেই বলল, বাপ খাবি নাকি? না, তোমরাই খাও। তা খাবা কেন? তুমি তো মাস্টার মশাই, তোমাকে দিতে হবে মন্ডা মিঠাই। মুড়ি মাখা তোমার মুখে রুজবে কেন? তোমাদেরই ছেলে, কি করব, জমিদার রক্ত। স্মিত হেসে চাচ্চুকে উত্তর দিল। তারপর সুভাষিনীকে বলল, মা পারলে এক কাপ চা দিও, মাথা ধরেছে। বলেই নিজ রুমে চলে গেল সে। রুমে ঢুকতেই ধারা ছুটে এলো। সে এত সময় বারান্দায় দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল অনলের ফেরার। বিকেল তার কাটল বিষণ্ণ। ফলে অনলকে দেখতেই উৎফুল্ল স্বরে বলল, তুমি এসে পড়েছ? এত দেরি হলো যে? ধারার ব্যস্ততায় খানিকটা ভরকালো অনল। অবাক স্বরে বলল, আমার বাড়ি ফেরা নিয়ে তো ইহজীবনে তোকে এতটা উৎসাহিত দেখিনি। মতলব কি? তুমি সব সময় মতলব খুঁজো কেন? একই ঘরে থাকি, চিন্তা হতে পারে না? বাবা রে, আমার জন্য ধারার চিন্তা? বেশ বউদের মতো কথা শিখেছিস তো। বলেই হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল সে। অন্যদিকে ধারার মনটা ছটফট করছে। বারবার মাহির কথাটা জিজ্ঞেস করতে মন চাইছে, কিন্তু বিব্রত বোধ হচ্ছে। অনল ভাই যদি বলে, তোকে কেন বলবো, তুই তো এই বিয়েই মানিস না, তাহলে অধিকার কিসের? তখন লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। মন এবং মস্তিষ্কের এই অসহনীয় দ্বন্দ্বে আর প্রশ্নটি করা হলো না ধারার। ফলে বিকেলের মতোই রাতটিও কাটল অস্থিরতায়। সকালের সোনালি সূর্য উদিত হবার আগেই ভাঙল ধারার ঘুম। অবশ্য ঘুম হলে তো ভাঙার প্রশ্ন আসে। তার ঘুমই হয়নি, শুধু এপাশ ওপাশ করেছে। রক্তিম হয়ে আছে চোখ জোড়া।
কিছু সময় সিলিংয়ের ফ্যানের দিকে তাকিয়ে থেকেই উঠে পড়ল সে। নামাজ পড়ে দাঁড়ালো বারান্দায়। মৃদু রোদ কোমল ছোঁয়া দিচ্ছে বারান্দার কোনায় রাখা শিউলি ফুলের টবটিতে। গণিতের মানুষের গাছের প্রতি শখটা অবাককর হলেও অনলের গাছ লাগাবার শখ আছে। বারান্দায় ছোট ছোট ফুলের টব ঝুলিয়ে রাখা। সকালে এই মিষ্টি গন্ধ নাকে আসলেই মনটা উৎফুল্ল হয়ে ওঠে। তবে আজ তেমনটা হলো না, বরং ধারার মাথায় মাহি সংক্রান্ত প্রশ্নই ঘুরতে লাগলো। ভার্সিটিতে আজও অনলের সাথেই এলো ধারা। গেট থেকে বহু দূরে নেমে গেল, তারপর একা একা এলো ভার্সিটিতে। গেট পার হতেই কৃষ্ণচূড়া গাছটির নিচে দেখা পেল মাহির। তাকে অবসন্ন দেখালো। উদাস চোখ তাকিয়ে আছে কৃষ্ণচূড়া গাছের ফুটন্ত রক্তিম ফুলের দিকে। ধারা ছুটে গেল তার কাছে। তাকে দেখেই মন খারাপ হয়ে গেল ধারার। চোখ জোড়া ফুলে আছে, ভেজা চোখ, ঠোঁট জোড়া শুষ্ক, বিষণ্ণতা যেন তাকে ঘিরেই। কিছু জিজ্ঞেস করার পূর্বেই বলল, আমি আর বেলতলার বাসিন্দা নই ধারা, হাল ছেড়ে দিয়েছি। কথাটা শুনতেই বেশ অবাক হলো ধারা। তখন মাহি মুখ খুলে বলল গতকালের কাহিনী। অনল তার প্রেম নিবেদন বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে, ভীষণ নিষ্ঠুরভাবে বলেছে, মাহি তোমাকে আমার ভালো লাগে না, তাই মরীচিকার পেছনে ছুটো না। আমি তোমাকে প্রহেলিকার মধ্যে রাখতে চাই না, ক্ষমা করবে, এই প্রেম নিবেদন আমি গ্রহণ করতে পারবো না। তার কণ্ঠ ছিল শান্ত শীতল। বেশ নিপুণভাবেই সে জানালো সে মাহিকে পছন্দ করে না। মাহি যখন তাকে পুনরায় শুধালো, কেন, আমার কি সমস্যা? তখন স্মিত হেসে অনল বলল, এক হৃদয়ে দুই নারীর স্থান হয় না। বলেই সে প্রস্থান করল। ধারা অবাক নয়নে চেয়ে রইল। মাহির মুখে কথাগুলো শুনতেই মনের মাঝে জমে থাকা মেঘমেদুর কেটে গেল। উঠল লাল আভায় মোড়ানো সূর্য। অজানা কারণে প্রসন্নতায় ভরে উঠল হৃদয়ের অন্তঃস্থল। আবার পর মুহূর্তেই মাহির ভঙ্গুর হৃদয়ের জন্য সমবেদনা জানালো। মাহিকে সান্ত্বনা দিল। মাহি তাকে জড়িয়ে কাঁদল বেশ কিছু সময়। তবে এসবের মাঝে একটা প্রশ্নও উকি দিল কিশোরী ধারার মনে, জটিল প্রশ্ন। তাহলে অনল ভাই কাকে হৃদয় স্থান দিয়েছে? প্রিন্স উইলিয়ামও বুঝি কাউকে পছন্দ করে? মাহির মন খারাপ। ব্যাপারটা বন্ধু মহল মোটেই মানল না। তারা সিদ্ধান্ত নিল আজ ক্লাস বাঙ্ক দিবে। সেটাই হলো। এমনকি পড়ুয়ার নীরবও সায় নিল। আজ তারা ক্লাস করবে না। বন্ধুমহল বাসে করে পৌঁছালো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। 5টা টিকিট কাটলো তারা। সারাদিনই হৈহুল্লোড়, সিনেমা দেখা, খাওয়া দাওয়ার মাঝেই কাটলো। ফলে আবেগে ভেসে যাওয়া মাহির মনটা কিছুটা হলেও ভালো হলো। মাঝে ধারার মোবাইলটা বেজেছিল ঠিকই, কিন্তু ধারা পাত্তা দিল না। বন্ধুদের সাথে আনন্দ করে বাড়িতে পৌঁছালো তখন সন্ধে 7টা। প্রশ্নের মুখোমুখি হবে জানা ছিল, তবুও সে ভয় পেল না। তবে সে তো জানতো না বাড়িতে নতুন চমক তার প্রতীক্ষায় আছে। যখন প্রবেশ করলো তখনই দেখলো বসার ঘরে প্লাবন ভাই বসে আছে। বড় মার সাথে হেসে হেসে কথা বলছে। প্লাবন ভাইকে দেখতেই গতকালের উপহারের কথা মনে পড়ল। সেটা এখনো ব্যাগেই আছে। মাহি আর অনলের কথা ভাবতে ভাবতেই উপহারের কথাই সে ভুলে গেছে। ধারাকে দেখতেই প্লাবন জিজ্ঞেস করলো, কেমন আছো জলধারা? এই তো ভালো, আপনি? জম্পেশ, আসো বসো। ধারাও ব্যাগখানা না রেখেই বসলো। অবশ্য তার দিকে একজন কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে এখন তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করলো ধারা। প্রসন্ন চিত্তে জিজ্ঞেস করলো, আপনি কতদিন পর এলেন? এখন তো আপনাকে দেখাই যায় না। আসলে সময় হয় না, আজ একটা বিশেষ কারণে এসেছি। ভালো হয়েছে তুমিও এখানে আছো। বলেই একটা সোনালী কার্ড বের করলো ব্যাগ থেকে। সুভাষিনীকে এগিয়ে দিয়ে বলল, আগামী শুক্রবার আপনাদের দাওয়াত আন্টি, সবাই আসবেন, ছোট চাচ্চু, এশা, আশা, সবাই। আর বিশেষ করে তুমি জলধারা, সরি ভাবি, আসবে কিন্তু আমার বিয়েতে। একটা সোনালী কার্ড বের করলো ব্যাগ থেকে প্লাবন। সুভাষিনীকে এগিয়ে দিয়ে বলল, আগামী শুক্রবার আপনাদের দাওয়াত আন্টি, সবাই আসবেন, ছোট চাচ্চু, এশা, আশা, সবাই। আর বিশেষ করে তুমি জলধারা, সরি ভাবি, আসবে কিন্তু আমার বিয়েতে, না আসলে খুব রাগ করব। ধারা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল প্লাবনের দিকে। প্লাবনের মৃদু কণ্ঠের ভাবি ডাকটা মস্তিষ্কের স্নায়ুকোষে অনুধাবন করতে সময় নিল। এত মিষ্টি ডাকটাও এত নিষ্ঠুর হয় আগে জানা ছিল না ধারার। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল প্লাবনের দেওয়া বিয়ের কার্ডটির দিকে। সোনালী বর্ণের কার্ড, বেশ কারুকার্য শোভিত, বর্ডারের লাল রেশম কাপড়ের কারুকাজ। ভেতরটা খুলতেই দেখল রক্তিম বর্ণে লেখা। কোণের স্থানটাই সুন্দর ফন্টে লেখা ইসরাত জাহান স্মৃতি।
সুভাষিনী স্মিত হেসে বলল, আলহামদুলিল্লাহ। তা কবে ঠিক হলো? এই তো গত পরশু। একটু তাড়াহুড়ো হচ্ছে না? আসলে স্মৃতির বাড়িতে একটু ঝামেলা চলছে। আঙ্কেল আন্টির সামনে হজের জন্য যাবেন। স্মৃতিরও জব ট্রান্সফার হয়েছে, তাই এত তাড়াহুড়ো। তা বৌমা কি পরিবারের পছন্দ না তোমার? সুভাষিনীর প্রশ্নে লাজুক হাসি হাসল প্লাবন। তার ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠল। পুরুষ মানুষও বুঝি লজ্জা পাই। অনল তখন ঠেস মেরে বলল, ও কি বলবে মা, আমি বলছি। ভালো ছেলে মুখোশধারী প্লাবন কলেজ থেকে প্রেম করে। 10 বছরের অধিক সময় হয়ে গেছে। স্মৃতির বাসা রাজি করাতে কত পাপড় বেলেছে হিসেব নেই। আর কিছুদিন হলে পাপড়ের ফ্যাক্টরি দিত। অনলের কথায় লজ্জা যেন আরও বাড়ল প্লাবনের। সুভাষিনী হেসে বলল, এই ওকে খ্যাপাস না। তাও ভালো ওর বাবা মার টেনশন নেই। মেয়ে পাওয়া এই জামানায় কি কঠিন জানিস? তোরও ভাগ্য ভালো, ধারাটাকে ধরে বেঁধে আটকে রেখেছি, নয়তো সারা জীবন তোরও চিরকুমার থাকতে হতো। প্লাবন তুমি গা মাখিও না, আমরা সবাই যাব। আর অনল ধারা হলুদের আগেই চলে যাবে। ভালো বন্ধুর বিয়ে বলে কথা। ধন্যবাদ আন্টি। বসার ঘরে আনন্দটা যেন কাঁটার মতো লাগছে ধারার। কখন চোখ ঝাপসা হয়ে আসছে টেরটিও পায়নি। দম বন্ধ লাগছে তার। প্লাবনের যে হাসি মন্ত্রমুগ্ধের মতো দেখত, সেই হাসিটাও এখন বিষাক্ত সুইয়ের ন্যায় লাগছে। ধরা কণ্ঠে বলে উঠল, বড় মা, আমার মাথাটা ব্যথা করছে, আমি ভেতরে ফ্রেশ হতে গেলাম। সুভাষিনীর জবাবের অপেক্ষা সে করল না। শটান উঠে ভেতরে চলে গেল। অনলের চোখ এড়ালো না ধারার এই আচরণ। প্লাবনের বিয়ের খবরটা শুনতেই উজ্জ্বল মুখখানায় আষাঢ়ের কালো বাদল জমেছে। ব্যাপারটিতে একটু হলেও খটকা লাগলো তার। রুমে এসেই ব্যাগটা ছুঁড়ে মারল ধারার। বিষাক্ত নীল বিষাদে বিষাক্ত হয়ে উঠেছে অন্তঃস্থল। নরম গালগুলো ভিজে যাচ্ছে সেই বিষাদ সিন্ধুর ঢেউয়ে। প্রচণ্ড কষ্টে হৃদয়টা জ্বলছে যেন। এতটা কষ্ট হয় বুঝি হৃদয় ভাঙনে? মাহির অবসন্ন হৃদয়টা যেন অনুধাবন করতে পারছে ধারা। সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলতে মন যাচ্ছে। সেই সাথে প্রচণ্ড ক্রোধ জমল প্লাবনের প্রতি। এতকাল যদি তার প্রেমিকায় থাকে তবে কেন ধারার প্রতি এত মায়া দেখাতো? কেন তার চুল এলোমেলো করে তাকে ইক্লিয়াস দিত? সে কি বুঝতো না বাচ্চা মেয়ের মনে আবেগের সঞ্চার হচ্ছে? সে কি সত্যিই বুঝতো না, নাকি বুঝেও অবুঝ শাস্ত? প্রতি জন্মদিনে 1-2 টাকা জমিয়ে পরম আবেগ মিশিয়ে উপহার কিনত ধারা। আর সেই উপহারগুলো ভুবন ভুলানো হাসি দিয়ে গ্রহণ করত এই নিষ্ঠুর মানুষটি। সে কি বুঝতো না এই কিশোরীর মন তার প্রতি আসক্ত? উপহারের কথা মনে পড়তেই ব্যাগ থেকে এবারের উপহারটি খুলল ধারার। সাদা র্যাপিং পেপারে মোড়া একটি উপহার। গত 1 বছরে খুব কষ্টে মাসিক খরচার টাকা জমিয়ে কিনেছিল ধারা। একটি নীল ঘড়ি। বেশি দাম নয়, তবুও ঘড়িটি ধারার বহু কষ্টে জমানো টাকা দিয়ে কেনা। মুহূর্তেই মস্তিষ্কে জেদ চাপল, নিজ হাতে ভেঙে গুঁড়িয়ে ফেলবে ঘড়িটি। বোকা ছিল সে, তাই তো কিশোরী আবেগের মরীচিকার পেছনে অন্ধের মতো ছুটেছে। বিবাহিত হবার পরও সেই আবেগ যত্নে তুলে রেখেছে। কিন্তু ঘড়িটি ভেঙেও হৃদয়ের বিদগ্ধ যন্ত্রণা কমল না। 2 হাত চেপে কাঁদল ধারা। হৃদয়ের কোনায় মূর্ছা যাওয়া প্রণয় ফুলটি আজ মরে গেছে, মরেই গেছে। প্লাবন যাবার পর ঘরে আসলো অনল। ঘরটা নিগুড়ো আধারে নিমজ্জিত। নিস্তব্ধতা যেন ঘিরে রয়েছে। অনল লাইট জ্বালাতেই চমকে উঠল। খাটের উপর কম্বল মুড়ি দিয়ে ধারা শুয়ে আছে। মেঝেতে ব্যাগটা অবহেলায় পড়ে আছে। তার সাথে পড়ে আছে একটা ভাঙা ঘড়ি এবং অনেকগুলো জ্বলন্ত ছাই। অনেকগুলো কাগজ একসাথে পোড়ালে হয়তো এত ছাই জমে। অনল কম্বল মুড়ে শুয়ে থাকার ধারার কাছে গেল। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, আজ ক্লাস না করে কোথায় গেছিলি? কিন্তু কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা, শুধু নিবিড় নিস্তব্ধতা। অনল মুখ গোল করে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে কি করবে সে? কিশোরী মানছে, কিন্তু তাই বলে এত ছেলে মানুষই করবে? আর এত কিসের আবেগ? অনল আর বসে রইল না, উঠে টেবিলের কাছে গেল। অনেকগুলো খাতা জমেছে, আজই দেখে শেষ করতে হবে। সারপ্রাইজ টেস্টের খাতাগুলো জমে আছে। অনল প্রথমে সেগুলোই বের করলো। একের পর এক খালি খাতা দেখতে দেখতে রোল 25-এর খাতাটা পড়ল সামনে। ধারা আহমেদ। সফেদ খাতার উপর বেশ কিছু কাটাকাটি খেলার ছক আঁকা। ইকুয়েশনটি একবার তুলে নিচে লেখা, শ্রদ্ধেয় অনল ভাই, এইসব ইকুয়েশনের উত্তর আমি জানি না। আমি এই অঙ্ক জীবনেও দেখিনি। তুমি যদি আমাকে 10 মার্কের 4 দাও, আমি কৃতার্থ থাকব। বিনিময়ে একদিন তোমার ঘর পরিষ্কার রাখবো। এখন তোমার ইচ্ছা।
না দিলেও কিছু যায় আসে না, ভেবো না পা ধরছি। অনল আনমনেই হেসে দিল। খাতার উপরে লাল কালিতে শূন্য দিয়ে সামনের খাতা দেখতে লাগলো সে। একবার অবশ্য ঘাড় কাত করে ধারাকে দেখল, এখনো কম্বল মুড়ি দিয়েই শুয়ে আছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস গোপন করলো অনল। কবে বড় হবে মেয়েটা? পর্দার ফাঁক থেকে গা গলিয়ে সোনালি রোদ রুমে প্রবেশ করতেই ঘুম ভাঙল অনলের। উঠে বসে আড়মোড় ভাঙল। ধারা এখনো ঘুম। গতরাতে বহুবার খেতে ডেকেছিল, ওঠেনি সে। তার মাথা ব্যথা, তাই খায়নি। অনল অবশ্য একটু চিন্তিত। সন্ধ্যায় বেশ প্রসন্ন লাগছিল ধারাকে। তাহলে হুট করে এতটা পরিবর্তন কেন? কিছু একটা ভেবে ওয়াশরুমে গেল সে। হাত মুখ ধুয়ে এসে বলল, উঠবি না? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি যাব না আজ, তুমি যাও। কালও তো ক্লাস করিসনি। ইচ্ছে করছে না অনল ভাই, ক্ষান্ত দাও। অনল আর কথা বাড়ালো না, রেডি হয়ে বেরিয়ে পড়ল। যাবার সময় সুভাষিনীকে বলল, ধারার শরীরটা ভালো নেই, একটু দেখো। সুভাষিনী বেগম উদ্বিগ্ন হয়ে গেলেন। কি হয়েছে? মন খারাপ হয়তো, ভার্সিটি যাবে না। তুমি দেখো, আর টেনশন নিও না, আমি আজ তাড়াতাড়ি আসব। অনল চলে গেল। সুভাষিনী বেগম কিছু একটা ভাবলেন, তারপর নিজের কাজ করতে লাগলেন। ধারা উঠল দেরি করে। মন খারাপ থাকলে ঘুম বেশি আসে তার, তাই সময় জ্ঞান হারিয়ে ঘুমালো আজ। মনটা এখন কিছুটা ভালো, তবে বিষণ্ণতাটা সম্পূর্ণ কাটল না। রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের ফ্রিজের কাছে আসতেই আশা ও মা বলে চিৎকার দিল। ধারাও খানিকটা ভড়কালো, তারপর বিরক্তি নিয়ে বলল, চেঁচাচ্ছিস কেন? আর একটু হলেই আমার পরাণ পাখি খাঁচা ছাড়া হতো। এভাবে শাকচুন্নির সেজে কে ঘুরে শুনি? নিজেকে দেখেছো আয়নায়? আলিফ লাইলার সারারা গুলও ভয় পাবে। ভাগ্যিস দাদাজান ছিলেন না, নয়তো হাসপাতালে ছুটতে হতো। ধারা ডাইনিং রুমের বেসিনের আয়নার কাছে গেল। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে গেল। মুখখানা ফুলে গেছে, চোখগুলো রক্তিম এবং ফোলা। গতকালের মেকআপ পুরো মুখে লেপটে আছে। কাজল গলে চোখগুলো কালো হয়ে আছে। রক্তিম চোখ বাহিরে কালো, বড্ড ভয়ানক দেখাচ্ছে। চুলগুলো কাকের বাসার উপর জট লেগে আছে। সত্যি তাকে ভয়ানক লাগছে, যেন কোনো হরর মুভির নায়িকা। এর জন্যই হয়তো সেদিন অনল ভাইও ভয় পেয়েছিল। আশা ধারার কাছে এসে বলল, তুমি নাকি অসুস্থ? কি হয়েছে তোমার ধারাপু? অনল ভাই কিছু বলেছে? ধারা উত্তর দিল না। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে নিজ রুমে চলে গেল। একটু পর গরম গরম পরোটা আর ডিম ভাজি নিয়ে রুমে এলো সুভাষিনী। ধারার জট বাঁধা চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, তোর কি মন খারাপ? কি হয়েছে রে মা, আমাকে বল। ধারা নিজেকে আটকে রাখতে পারল না। অনুভূতির জোয়ারগুলো মাত্রা ছাড়িয়ে গেল। সুভাষিনীকে জড়িয়ে কেঁদে দিল সে। জড়ানো স্বরে বলল, মার কথা মনে পড়ছে খুব। ধুর বোকা মেয়ে। সুভাষিনী জড়িয়ে ধরল তাকে, আদর করলেন। মাদের বুকের হয়তো সুপ্ত উষ্ণতা থাকে। যতই মন খারাপ থাকুক না কেন, তাদের সংস্পর্শে উষ্ণ শান্তি পাওয়া যায়। সুভাষিনী ধারার চুল বেঁধে দিলেন, খাইয়েও দিলেন। তারপর স্মিত স্বরে বললেন, আমাদের জীবনে অনেক কিছু হয় যাতে আমাদের কোনো হাত থাকে না। কষ্ট হয় ঠিকই, কিন্তু মেনে নিতে হয়। এই প্রথম তো, তাই কষ্টটা বেশি। ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে। ধারা কথা বলল না, চুপ করে বড় মার কথাটা শুনল। সময় সবচেয়ে বড় ঔষধ। সময়ের সাথে সাথে হয়তো সত্যিই সব ঠিক হয়ে যাবে। অনল ফিরল আজ অনেক আগে। বিকালের পূর্বে সে বাসায় উপস্থিত। ধারার কথা সারাদিন তাকে ভাবিয়েছে, তাই ল্যাব সেশন শেষ হতেই আজ চলে এসেছে। বাসায় আসতেই যমজ বিচ্ছুর দেখা পেল। অনল তখন জিজ্ঞেস করলো, ধারাকে দেখেছিস? দেখেছি না, সকালে সারারা গুলের মতো ঘুরছিল। একটু হলেই আমি পটল তুলতাম। তারপর বড় চাচি গেলেন, মানুষের মতো সাজিয়ে গুজিয়ে এসেছেন, তবে এখনো ঘর থেকে বের হননি। সত্যি করে বলো তো, তুমি কি করেছো? অনল তাদের প্রশ্নের উত্তর দেওয়া জরুরি মনে করল না, ছুটে গেল ঘরে। ধারা তখন বারান্দায় কোনায় বসেছিল। অনল শার্টের বোতাম খুলতে খুলতে বলল, রেডি হ, বাহিরে যাব আজ। ইচ্ছে করছে না। ভেবে দেখ, আইসক্রিম খাওয়াবো। শুনেছি একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে, বেশ মজা নাকি। না গেলে লস তোর। এই সুযোগ সীমিত সময়ের। ধারা বেশ ভাবল। আইসক্রিম ব্যাপারটা তার দুর্বলতা, কেন জানি লোভ সামলাতেই পারে না। চট করেই রাজি হয়ে গেল। গোধূলি লগ্ন। সূর্যটা এখন পশ্চিমে ঢলে পড়েছে। তেজহীন স্বর্ণালী আভা আছড়ে পড়ছে প্রকৃতিতে। দক্ষিণে আকাশে মেঘ জমেছে, কালো মেঘ। বাতাসও বইছে ক্ষণে ক্ষণে। হালকা গরম আছে বটে, কিন্তু শীতল বাতাসে গরমটা গায়ে লাগছে না। আইসক্রিম পার্লারের কথা বলে দিয়াবাড়ির এদিকে ধারাকে নিয়ে এসেছে অনল। যদিও এই সময়টা দিয়াবাড়ির সৌন্দর্য দেখা যায় না, তবুও
ফাঁকা রাস্তায় নিবিড় পরিবেশে হাঁটতে মন্দ লাগে না। ধারার অবাধ্য খোলা চুল উঠছে মৃদুমন্দ বাতাসে। সোনালি রোদে মুখটা জল জল করছে। ধারার হাতটা অনলের হাতের ফাঁকে। বলা তো যায় না, গাড়ির নিচে পড়ে গেল। 10টা না 5টা না একটা মাত্র কিশোরী বউ। স্মিত স্বরে বলল, বসবি? একটা ফাঁকা জায়গায় বসলো তারা। সামনে ধুধু মাঠ, বাতাস বইছে। ধারা তাকিয়ে আছে পরন্ত সূর্যর দিকে। তখনই অনল প্রশ্ন ছুড়ে দেয়, প্লাবনকে পছন্দ করতি? প্রশ্নটা শুনতেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে ধারা। ঠোঁট চেপে চুপ করে থাকে। উত্তর দেবার ভাষা খুঁজে পায় না। খানিকটা বিব্রত হয়। বেশ কিছু সময় চুপ করে থেকে ধারা প্রশ্ন করে, তুমি বুঝলে কি করে? তুই একটা খোলা বই, তোকে বোঝা যে বড্ড সরল। ধারা আবার চুপ করে গেল। কোনো কথা নেই দুজনের মাঝে। ধারা তাকিয়ে রইল দূর অদূরের দিগন্তের পানে। অনল স্মিত হেসে বলল, কিশোর বয়সে আবেগ সবারই হয়। কিছু আবেগ গাঢ় হয়তো, কিছু আবেগ সময়ের সাথে বাষ্পের মতো উড়ে যায়। তবে জীবনটা অনেক বড়। এই আবেগগুলোর জন্য নিজেকে কষ্ট দিস না। তোর জন্য সবাই খুব ভাবে। তুমিও। যতই হোক বউ তো, ভাবতে হয়। তুমি পৃথিবীর প্রথম স্বামী হবে যে কিনা বউয়ের আবেগ উবে যাওয়ায় তাকে ঘুরতে নিয়ে এসেছে। আচ্ছা, তোমার মন খারাপ লাগছে না আমি অন্য কাউকে পছন্দ করতাম শুনে? অনল আবারও হাসল, বিচিত্র হাসি। গোধূলি লগ্নে এই হাসি মাখা মুখটা যেন সবচেয়ে মনোমুগ্ধকর লাগছে। ধারা খেয়াল করলো অনল স্বাভাবিকভাবে হাসলে খুবই সুন্দর লাগে তাকে। গোমরা মানুষের হাসি বুঝি এ কারণেই সুন্দর। বা হাত দিয়ে ধারার অবাধ্য চুলগুলো গুজে দিল সে কানের কাছে। তারপর পরম স্নেহ জড়ানো কণ্ঠে বলল, কারণ আমি জানি আমার বউটি ছেলে মানুষ। অনলের এমন আচরণ বড্ড অবাক করলো ধারাকে। তার কণ্ঠের বলা কথাটা বুকে যেয়ে লাগলো যেন। লজ্জা এসে ভর করলো সমস্ত শরীরে। সে দৃষ্টি সরিয়ে নিল। বেসামাল অনুভূতি হচ্ছে তার। অনল হাত সরিয়ে নিল। আবার চুপচাপ। নিস্তব্ধতা ভাঙালো এবার ধারা। ইতস্তত গলায় বলল, আচ্ছা, তোমার কাউকে কখনো ভালো লাগেনি? মানে প্রেম আর কি। অনল উত্তর দিল না, বরং সম্পূর্ণ এড়িয়ে বলল, এখানের ফুচকাটা ভালো, খাবি? সাথে একটা আইসক্রিমও এনো। অনল উঠে গেল। ধারা তার যাবার পানে চেয়ে রইল। পোলো টি শার্ট, নীল জিন্সের সুঠাম দেহি মানুষটাকে পেছন থেকে দেখতে খুব সুন্দর লাগছে। অনেকটা হুমায়ুন স্যারের বাদল চরিত্রটির মতো। ধারা আজ বুঝল প্রিন্স উইলিয়ামের ফ্যান কেন বেশি। ফুচকার অর্ডার দিতে একটু দূরে এলো অনল। সে ধারার প্রশ্নের উত্তরটি হয়তো দিতেই পারত, কিন্তু ইচ্ছে হলো না তার। সঠিক সময় আসলে হয়তো দেওয়া যাবে। অর্ডার দিয়ে আইসক্রিম নিয়ে গন্তব্যে গিয়ে দেখল স্থানটি ফাঁকা, ধারা নেই।